স্যার। বলবি স্ক্রিন শেয়ার হচ্ছে নাকি? দেখ, স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার, এই যে। তো তোদের আমি নেব হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের নামটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা পড়বো এখানে পাইথন। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বিলং করে, সেগুলো আমরা দেখবো। শুধু যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে শুধু একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সেরকম কিছু নয়। স্ক্রিপ্টিং অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং স্ক্রিপ্টটাকে ফলো করে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের পাইথন। দেখ, আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে, আমি তোদের পড়াবো 15 মিনিট, লাস্টের 15 মিনিট আমার এমসিকিউ সেশন চলবে। ক্লাসটা তোরা কতটা মন দিয়ে শুনছিস সেটা আমি চেক করব। প্রত্যেক দিন আমি ইম্পর্টেন্ট 15টা করে কোয়েশ্চেন তোদের করাবো। অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টারের এন্ডে তোদেরই বেনিফিট হবে সেটা, কারণ তোদের এমসিকিউ গুলো একবারে সলভ হয়ে থাকবে, যেখানে তোদের আর ঝামেলা করতে হবে না। আমি এমসিকিউ প্রোভাইড করব। এই ক্লাসের শেষে আমি এমসিকিউ ডিসকাস করব। আজকে 15টা এমসিকিউ ডিসকাস করব, কিন্তু অ্যান্সার দিবি তোরা। পড়াবো আমি, অ্যান্সার দিবি তোরা। এমসিকিউ এর কতটা তোরা বুঝছিস আমি সেটা চেক করব। ঠিক আছে? তো চল শুরু করছি। হ্যাঁ স্ক্রিপ্টিং স্যার। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। আমরা যে ভাষায় কথা বলি, বা আমরা যে ভাষায় লিখি, বা আমরা যেভাবে আরেকটা মানুষকে বোঝাই যে আমি কি করতে চাইছি, আমার চিন্তা ভাবনা, আমার ফিলিংস, সেগুলোকে সেগুলোকে বলে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কেমন? ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, বেঙ্গলি হতে পারে। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা। বুঝতে পারলি ল্যাঙ্গুয়েজ কি? এরপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ স্যার। মানে দেখ, আমরা আমাদের কম্পিউটার সায়েন্সের মেন কাজ হচ্ছে কম্পিউটার নিয়ে কাজ করা। ক্লাসের মাঝখানে এলে হেভি অসুবিধা হয়। আমাদের মেন কাজ হচ্ছে কম্পিউটার নিয়ে কাজ করা। তো কম্পিউটারকে বোঝাতে হবে আমাদের ভাষাটা কি, আমরা কি বলতে চাইছি। কিন্তু কম্পিউটার আমাদের ইংরাজি, হিন্দি বা বাংলা এগুলো কিছু বুঝতে পারে না। কম্পিউটার শুধু বোঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি বলতে কম্পিউটারকে দিতে হবে 0 আর 1, এই কম্বিনেশন দিতে হবে। যদি আমরা 0 আর 1-এর কম্বিনেশন দিই, তবেই কম্পিউটার বুঝতে পারবে আমরা কি বলতে চেয়েছি। সেটাকেই বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ স্পেশাল ল্যাঙ্গুয়েজ দ্যাট কম্পিউটার আন্ডারস্ট্যান্ড, যেটা শুধুমাত্র কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করে। মানে আমরাও আন্ডারস্ট্যান্ড করতে পারবো, কিন্তু যখন কমপ্লেক্সিটি বাড়বে, যখন জিনিস অনেকটা বেশি হবে বা হিউজ হবে, তখন আমরা বুঝতে পারবো না যে কিভাবে হচ্ছে 0 আর 1, 0 আর 1, 0 আর 1। তো So people used to give instruct a computer so it can do things like solving problem, making apps, website or games. Example: Python, Java, C++, JavaScript, এগুলো সব হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি বললাম? যেটা আমরা লিখবো, যেটা কনভার্ট হবে 0 1-এ, যেটা মেশিন বুঝতে পারবে বা কম্পিউটার বুঝতে পারবে, সেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে? বুঝতে পারলি? আরেকবার বলি, যারা নতুন জয়েন হলি তাদের জন্য বলছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে ভাষায় কথা বলি, মানে হিউম্যান টু হিউম্যান যে ইন্টারাকশনটা হয়, মানুষ টু মানুষ যে ইন্টারাকশনটা হয়, তাকে বলে ল্যাঙ্গুয়েজ। যেমন ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, বেঙ্গলি হতে পারে, সামথিং অনেক কিছু হতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে হিউম্যান যখন মেশিনের সাথে ইন্টারাক্ট করবে বা কথা বলবে, তখন কি ল্যাঙ্গুয়েজে কথা বলবে, সেই ভাষাটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক রকম হতে পারে। পাইথন হতে পারে, জাভা হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, সি হতে পারে। তোরা এবারে সিও শিখবি, একসাথে সি আর পাইথন দুটো শিখবি। তো আমি তোদের নেব হচ্ছে পাইথন, যেটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে। তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করব, কি হবে আমাদের, কি ফায়দা ইউজ করে? গিভ ইনস্ট্রাকশন টু কম্পিউটার, মানে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেব। দেখ, আমরা ধর আমাদেরকে কোনো কিছু বলা হয়েছে কাজ করতে, ধর 1 থেকে 100 পর্যন্ত আমাদের বলা হয়েছে লিখতে। 1 থেকে 100 পর্যন্ত আমরা লিখছি। ধর 1 থেকে 10,000 পর্যন্ত বলা হয়েছে, তাও আমরা লিখছি।
যখনই বলবে 1 থেকে 1 লাখ পর্যন্ত লেখো, তখন একটা হিউম্যানের, একটা মানুষ, সাধারণ মানুষের কি ভালো লাগবে লিখতে সেটা? কখনোই ভালো লাগবে না। তখন আসে মেশিনের কাজ। মেশিনকে আমরা অর্ডার দেব, মেশিন আমাকে 1 থেকে 1 লাখ পর্যন্ত লিখে আমার আমার স্ক্রিনে প্রিন্ট করিয়ে দেবে। তো এটাই হচ্ছে ফায়দা। ছোট কাজ থাকলে মানুষ করে নিতে পারে, কিন্তু যখন কাজের পরিমাণ বাড়ে, কাজের জটিলতা বাড়ে, ধর তুই একটা যোগ বিয়োগ গুণ ভাগ করছিস বা কোনো ক্যালকুলেশন করছিস, তুই কিভাবে করবি আর একটা ক্যালকুলেটর কিভাবে করবে, দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। তোরা যখন দেখবি অনেক কিছু যোগ করতে হয়, তোরা ক্যালকুলেটর নিয়ে নিস। কেন? ক্যালকুলেটরের জিনিসটা অ্যাকিউরেট হবে, ঠিক হবে, পারফেক্ট হবে, সেই জন্য নিস। ঠিক সেরকমই মানুষও করতে পারবে, কিন্তু মানুষের দ্বারা সবসময় ওই ঠিকটা বজায় রাখা সম্ভব নয়, কারণ তার মেন্টাল সিচুয়েশন কি আছে, তার পরিস্থিতি কি চলছে, সেগুলোর উপর ডিপেন্ড করে। সেই জন্য সব থেকে ভালো কি, আমরা একটা কম্পিউটার বা কোনো একটা মেশিন নেবো, তাকে আমরা অর্ডার দেবো, সে সেই কাজগুলো পারফর্ম করবে। সেই জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আরো কি কারণ আছে, শুধু তো ওইটুখানি নয়, আরো অনেক কারণ আছে। যেমন বিল্ড সফটওয়্যার লাইক অ্যাপ, ওয়েবসাইট, গেম অর টুলস। অ্যাপস তোরা জানিস, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো সব মার্ক জুকারবার্গ দ্বারা পরিচালিত। ওয়েবসাইট, তোরা ডিফারেন্ট ওয়েবসাইট ঘাঁটিস, ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করিস, মেটেরিয়ালস ডাউনলোড করিস। গেমস, তোরা ফ্রি ফায়ার খেলিস, পাবজি খেলিস, এগুলো সমস্ত কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো। তোরা যে পাবজিটা খেলছিস, তার যে গ্রাফিক্স, সেটা কিন্তু C++ দিয়ে বানানো। সমস্ত কিছুর পেছনে কিন্তু কোডিংটা থাকে, এই কোডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিস, সিএসটি নিয়ে পড়ছিস, তো তোদের কোড তো করতেই হবে, আর ভালো লাগাতেই হবে, আর ভালো লাগবেও। পাইথন করতে কিন্তু খুব মজা লাগবে। তো বিল্ড সফটওয়্যার, আমরা সফটওয়্যার বানাতে পারি, ডিফারেন্ট অ্যাপস বানাতে পারি, ওয়েবসাইট বানাতে পারি, গেমস বানাতে পারি। দেখ, সবাইকে বলছি ক্লাসটা একটু তাড়াতাড়ি জয়েন করিস, ঠিক আছে? আমি 20-তে লিঙ্ক দেবো, সবাই 30-এর মধ্যে জয়েন হয়ে যাবি। আমি 30 থেকে একদম পারফেক্ট ক্লাস নেওয়া শুরু করবো। এবার অটোমেট টাস্ক, এখানে অটোমেট কথাটার অর্থ কি? অটোমেট মানে হচ্ছে, যেটা বললাম তোকে, আমাকে 1 থেকে 100 পর্যন্ত লিখতে দেওয়া হয়েছে, লিখে দিলাম। 1 থেকে 10,000 পর্যন্ত লিখতে দেওয়া হয়েছে, লিখে দিলাম। 1 থেকে 1 লাখ পর্যন্ত লিখতে দেওয়া হয়েছে, তখন আমরা লিখবো না, তখন কাজটা করবে মেশিন। মেশিন যে কাজটা করে সেটাকে বলে অটোমেশন বা অটোমেট টাস্ক। যেমন কি, ডেটা এন্ট্রি, তোরা সবাই জানিস এক্সেলে ডেটা এন্ট্রি হয়, কিন্তু এক্সেলে একটা লিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত ডেটা এন্ট্রি হয়। তুই যখন অনেক হিউজ পরিমাণ ডেটা ডেটা স্টোর করবি কোনো জায়গায়, তখন তোকে লাগবে ডেটাবেস, মানে কোনো সফটওয়্যার লাগবে। যেমন আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেখানে একটা তিমি মাছের ছবি আছে। এইটা হচ্ছে একটা ডেটাবেস, MySQL ডেটাবেস। এখানে আমরা ডেটাবেসে কাজ করি। এই সাবজেক্টটা তোরা ফোর্থ সেমে পড়বি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তখন বুঝতে পারবি জিনিসটা কি। ক্যালকুলেশন তোকে বললাম তোরা। স্যার এটা কি ডিবিএমএস? হ্যাঁ, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যখন আমরা অল্প ডেটা স্টোর করি তখন ঠিক আছে, হ্যাঁ এক্সেল শিট আমার ঠিক আছে, কিন্তু যখন আমাদের ডেটা প্রচুর পরিমাণে বড় হয়ে যায়, তখন আমরা ডিবিএমএস ইউজ করি। আবার ডিবিএমএস এর একটা আপার ভার্সন আছে, সেটা হচ্ছে ডেটা ওয়্যার হাউস। সেটা আবার তোরা 6 সেমে গিয়ে পড়বি, ডেটা ওয়্যার হাউস এন্ড ডেটা মাইনিং। তো সমস্ত কিছুর একটা লেভেল আছে। তোরা এখন এটা শিখছিস, তারপরে অ্যাডভান্স শিখবি, তারপরে আরো অ্যাডভান্স শিখবি, বিটেকে গিয়ে আরো অ্যাডভান্স শিখবি। একটা নিয়ম আছে, প্রসেসে চলে। দেখ, ক্যালকুলেশন তোদেরকে বললাম, তুই যে যোগ বিয়োগ গুণ ভাগ একটা পারফর্ম করবি মুখে মুখে, আর একটা ক্যালকুলেটর করবে, তার দুজনের মধ্যে কিন্তু অনেক কিছু ডিফারেন্স আছে। আর তোরা পাইথন দিয়ে ক্যালকুলেটরও বানাতে পারবি, আর আমি তোদের একটা বানিয়ে দেখাবো ডেমো পরে। সেন্ডিং ইমেল, দেখ তোরা ধর একজনকে মেল করছিস, ঠিক আছে, তুই টাইপ করে দিলি, ধর একসাথে 50 জনকে মেল করতে হবে, তখন কি করবি? তখন তোরা অটোমেট করবি টাস্ককে, যাতে আমি একটা ক্লিক করব, সবার কাছে একসাথে চলে যাবে। সেটাও কিন্তু পাইথন দিয়ে বানানো সম্ভব। সমস্ত কিছু শিখতে পারবি পাইথন। খুব ইন্টারেস্টিং একটা মানে কোডিং ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর যে পড়ে ধারণা করতে পারবি না তোরা। তোরা সিও তো পড়বি, সি এর সাথে কম্পেয়ার করে দেখিস সি আর পাইথন মধ্যে কতটা মানে ডিফারেন্স আছে, পড়তে কত কোনটা মজা লাগছে। কিন্তু সি শিখতে হবে। সি হচ্ছে তোদের বেসিক ফাউন্ডেশনটা স্ট্রং করবে কোডিং এর। যেমন হয় না ম্যাথের কিছু টপিক বেসিক ফাউন্ডেশনটাকে স্ট্রং করে, সেরকম কোডিং এর হচ্ছে সি শিখতে হবে। সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বলে। আর পাইথন হচ্ছে তোর একদম ইন্ডাস্ট্রি লেভেল ল্যাঙ্গুয়েজ, যেখানে তোরা কাজ করবি, সফটওয়্যার বানাবি, যেখান থেকে তোরা ইন্টার্নশিপ নিবি। ইভেন শুধু পাইথন তুই যদি ভালো করে শিখতে পারিস না, তোরা একটা ইন্টার্নশিপ নিতে পারবি 3rd ইয়ারে ওঠার আগেই। আজকাল কোয়ালিফিকেশন লাগে না কম্পিউটার সায়েন্সে জব করার জন্য। আজকাল ডিগ্রিটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কিন্তু অতটাও নয়।
তুই যদি কোনো কিছু ভালোভাবে জানিস তোরা আরামসে জব পেয়ে যাবি। তো পাইথনটাকে এমন ভাবে শেখ যাতে তোরা ফোর্থ সেম হওয়ার পর একটা তোরা নিজেদের ইন্টার্নশিপ খুঁজে নিতে পারিস। সেটা 8,000 টাকা 10,000 টাকা যাই হতে পারে, কারণ তোদের হাত খরচা চলে যাবে, তো তখন বাড়ি থেকে চাইতে হবে না। দেখ, সলভ প্রবলেম, রাইটিং কোড দ্যাট ফাইন্ডস অ্যান্সার অর প্রসেস ডেটা। দেখ, ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা হলো তোরা বুঝিস তো? ডেটা হচ্ছে যেটা আমরা ডাইরেক্ট আসছে, ইনফরমেশন মানে হচ্ছে মিনিংফুল ডেটা। মিনিংফুল মানে যার একটা মানে আছে। এই ডেটাটা, হ্যাঁ এই ডেটাটা আমার একটা 10 দিনের কোনো মেডিকেল স্টোরের রেকর্ড, সেটা হচ্ছে ডেটা। এবার সেখান থেকে আমরা যখন পড়লাম তার একটা মানে বার করলাম, হ্যাঁ এখানে 10টা লিস্ট আছে, সেখানে 10টা মেডিসিনের নাম আছে, কখন কখন মেডিসিনটা আমাদের স্টোর থেকে বিক্রি হয়েছে সেটার একটা লিস্ট আছে, সেটাকে বলা হয় ইনফরমেশন। ডেটা থেকে যখন আমরা মিনিং ফাইন্ড করে নিই তখন তাকে ইনফরমেশন বলে। সেম সেরকম প্রবলেম সলভ করতে, ইনফরমেশন ফাইন্ড করতে এটা ব্যবহার করা হয়। তোর একটা নাম শুনে থাকবি ডেটা অ্যানালিসিস। এই পাইথন কিন্তু মেন টুল ডেটা অ্যানালিসিসের জন্য। তারপর হচ্ছে কন্ট্রোল মেশিনস লাইক রোবটস। এই যে এআই এর যুগ চলে এসেছে, তোরা সবাই শুনছিস এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো পুরোপুরি কিন্তু পাইথনের উপর ডিপেন্ডেন্ট। পাইথনের উপর পুরোপুরি কিন্তু এআই ডিপেন্ডেন্ট। এআই দিয়ে, পাইথন দিয়েই কিন্তু এআই এর 99% কাজ হয়। তোরা যদি পাইথনটা ভালো করে শিখে নিস না, অনেক কিছু করতে পারবি। তো পাইথনের ক্লাসটা মন দিয়ে কর। স্মার্টফোন, ইভেন স্মার্টফোনও চলে এসেছে। কার, যেমন টেসলা, সেলফ অটোমেটিভ কার, মানে ড্রাইভারই লাগছে না, গাড়ি চলছে। সেখানে যে ভেতরে যে ফাংশনালিটিস গুলো আছে, ফাংশন গুলো আছে, সেগুলো কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই ডিফাইন করা আছে। তারপর কি বলছে, ইন শর্ট কি বলছে, উই ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু মেক কম্পিউটার ডু ইউজফুল ওয়ার্ক ফর আস। মানে আমরা এমন ভাবে কম্পিউটারকে বানাবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে এমন ভাবে বানাবো যেটা কম্পিউটার আমাদের জন্য খুব ভালোভাবে ভালোভাবে পারফর্ম করে কাজটা, সুন্দরভাবে পারফর্ম করে। বল, এতদূর পড়ালাম, বুঝতে পেরেছিস সব পয়েন্টগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যেখানে প্রবলেম হবে বলবি কিন্তু আমাকে। স্যার, বল। স্যার, যে ডিবিএমএস টা ওই অটোমেটেড টাস্ক, এটা আরেকবার একটু বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দেখ, অটোমেটেড টাস্ক মানে হচ্ছে যে টাস্কটাকে আমরা আহ, মানে পারফর্ম করতে চাই না, বারবার পারফর্ম করতে চাই না। যেমন ধর আমি কাউকে মেল পাঠাচ্ছি, আহ, একজনকে মেল পাঠালাম, লিখে ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে। ধর একটাই মেল যখন আমাদের, ধর কোনো একটা কোম্পানি এসেছে কলেজে, বা কোনো একটা কোম্পানি বাইরে, ধর টিসিএস কোনো একটা কোম্পানি আছে, সেখানে অ্যাপ্লিকেশন করেছে 10,000, আর 10,000-এর মধ্যে ফার্স্ট রাউন্ডের পর 5,000 সিলেক্ট হয়েছে। তো 5,000 জনকে তো সেম মেল করতে হবে, কংগ্রাচুলেশন নাম দিয়ে, তার মেলে কি কন্টেন্ট আছে সেটা। সেটা কি বসে বসে 5,000 জনকে পাঠাবে? তারা একটা ক্লিক করবে, বেরিয়ে যাবে। সেই জন্য মেলে একটা জিনিস ইউজ হয়, ইয়েট অ্যানাদার মেল মার্জ। ইয়েট অ্যানাদার মেল মার্জ। তোরা কেউ যদি মেলকে ভালোভাবে ইউজ করিস দেখবি ওয়াইএএমএল একটা জিনিস থাকে, ইয়েট অ্যানাদার মেল মার্জ, ওয়াইএএমএম, ইয়েট অ্যানাদার মেল মার্জ, ইয়েট অ্যানাদার মেল মার্জ। যেটা আমরা মেলটাকে, সবার মেলটাকে এক জায়গায় জুড়ে দিই, দিয়ে আমরা বডিটা লিখি, লিখে আমরা সেন্ড করে দিই। সে সেই নামগুলোকে ফেচ করে তার নিজস্ব জায়গায় পাঠিয়ে দেয় মেলগুলোকে, সেরকম। তারপর বলছে ডেটা এন্ট্রি। দেখ, আমরা ডেটা এন্ট্রি করি কিভাবে, টাইপ করে করে একটা একটা ডেটা। কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু আমরা অত টাইপ করি না, আমরা কোয়ারি লিখি, সেখানে আমরা কোড লিখি, সিম্পল কোড লিখি। কোড লিখে আমরা একসাথে 10,000 ডেটা পুট করে দিতে পারবো একটা কোড লিখে। সেই জন্যই বললাম অটোমেটেড টাস্ক মানে হিউম্যান ইন্টারভেনশন কম চলে আসবে। মানে মানুষ যে ম্যানুয়ালি টাইপ করে করে ডেটাটা এন্ট্রি করছে, সেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কমে যাবে, সেটা অনেকটা রিডিউস হবে। সেই জন্যই ডিবিএমএস এনেছে, মানুষের খাটুনিটাকে কমানোর জন্য। বুঝতে পেরেছিস যার প্রবলেম হচ্ছিল? স্যার, ডিবিএমএস টা স্যার কি একটু বল। ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা ডেটাকে স্টোর করে রাখি। তোরা এক্সেল জানিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এক্সেলে যেমন আমরা ডেটা স্টোর করি, ডিবিএমএস হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে আমরা ডেটা হ্যাঁ। স্টোর করি। ব্যাস, এতটুকু জেনে রাখ এখন। আচ্ছা। হুম, হ্যাঁ, এখানে ঠিক আছে, আমরা থ্যাংক ইউ। ডেটাটাকে সুন্দরভাবে স্টোর করি। সুন্দরভাবে বলতে কি, একটা একটুখানি এক্সাম্পল দিই। ধর, মানে সুন্দরভাবে বলতে এখানে ধর আমার যে ডেটাটা যখন দরকার হবে আমরা আমরা তখনই ফেচ করে নিতে পারবো, মানে তখনই নিয়ে চলে আসতে পারবো, একটা সিঙ্গেল কোয়ারি লিখে, মানে সিঙ্গেল একটা স্টেটমেন্ট লিখে, কোড লিখে। সেই জন্য ডিবিএমএস ইউজ হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
মানে কি কি অ্যাপ্লিকেশন আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা কি কি অ্যাপ্লিকেশন আছে। তোরা সবাই জানিস ওয়েব ডেভেলপমেন্ট, হয়তো সেকেন্ড সেমে তোদের আইটি সিস্টেমে ছিল, ছিল তো এই এইচটিএমএল হ্যাঁ স্যার। সিএসএস জাভাস্ক্রিপ্ট ছিল তোদের। তো ওয়েব ডেভেলপমেন্ট আমরা ওয়েবসাইট বানাতে পারি, মানে অ্যাপ্লিকেশনস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নট পাইথন। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি কি করতে পারি বলছি, পাইথন দিয়ে নয়। মানে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, যেমন এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ যেরকম বললাম। এই জাভাস্ক্রিপ্টও কিন্তু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তোদের এখন লেখার দরকার নেই, সব নোটস পেয়ে যাবি। পিএইচপি তোরা 6 সেমে গিয়ে পড়বি একটা সাবজেক্ট, সেটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ওয়েব ডেভেলপমেন্ট ইউজ করি। ওয়েব ডেভেলপমেন্ট মানে আমরা ওয়েবসাইট বানাবো নর্মাল, সেইখানে এগুলো ইউজ হয়। তো মোবাইল অ্যাপ, আমরা যে মোবাইল অ্যাপগুলো ইউজ করি ডেলি বেসিসে, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, সেগুলো কি দিয়ে তৈরি হয়? জাভা দিয়ে তৈরি হয়, কটলিন দিয়ে তৈরি হয়, সুইফট দিয়ে তৈরি হয়। এগুলোও এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কটলিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সুইফট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম গো আছে, ল্যাং আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। তারপর কি বলছে, ডেটা সায়েন্স এন্ড এআই, বলছে ডেটা সায়েন্স এন্ড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন কি কি ইউজ হয়? দেখ পাইথন চলে এলো। সব থেকে বড় যা জব মার্কেট এখন ডেটা সায়েন্স আর এআই, এই দুটোর হচ্ছে সব থেকে বেশি বেশি বড় জব মার্কেট, মানে জব জব ভ্যাকেন্সি আছে এদের এই ফিল্ডে। তো সেখানে ইউজ হচ্ছে পাইথন। তো পাইথনের গুরুত্বটা কতটা তোরা বুঝতে পারলি। তাছাড়া আরো ইউজ হয়, আরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোরা হয়তো বিটেকে পাবি পাইথন আর পড়তে পারবি, কিন্তু ডিপ্লোমায় তোরা পাইথনই পড়বি, আর পড়বি না। আর এর থেকে পাইথনই বেটার। অটোমেশন এন্ড স্ক্রিপ্টিং তোদেরকে বললাম, টাস্ককে অটোমেট করে, রিপিটেটিভ টাস্কে, যেমন পাইথন আছে, ব্যাশ আছে, ব্যাশ প্রোগ্রামিং আছে, পাওয়ার সেল আছে, এগুলো এক একটা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সাইবার সিকিউরিটি, দেখ সাইবার সিকিউরিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোর ল্যাপটপ, তোর ফোন, তোর প্রাইভেসি, তোর সমস্ত কিছু কিন্তু জিনিস এই সিকিউরিটির ওপর বেস করে আছে। তোরা দেখবি ফেসবুকে আছে 2 স্টেপ অথেন্টিকেশন, এগুলো কিন্তু একটা সিকিউরিটি রুলস। এগুলো সমস্ত কিন্তু কিন্তু পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, সি দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু পাইথন বেটার। মানে তোর ডিভাইসকে কেউ ধর হ্যাকার অ্যাটাক করছে, তোর ডেটা চুরি করে নিচ্ছে, বা তোর ফাইলে ফটো আছে, ভিডিও আছে, সেগুলোর অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, সেগুলোকে আটকানোর জন্য পাইথন কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস। তোরা কিন্তু নিজেরা ইমপ্লিমেন্ট করে নিজেদের ফোনে এ করতে পারবি, এগুলো অ্যাটাচ করতে পারবি, নিজেরা ফোনে ইউজ করতে পারবি, এগুলো সব দেখতে পারবি পরে। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং শুনেছিস নাম? বল, ক্লাউড কম্পিউটিং নাম শুনেছিস? না স্যার, ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু বলুন না দেখ, তোরা গুগল ব্যাপারটা। ড্রাইভ, তোরা গুগল ড্রাইভ ইউজ করিস? বল। হ্যাঁ স্যার, ইউজ করি। গুগল ড্রাইভে কি হয়, ডেটাটা কোথায় থাকে? তোর ফোনের স্টোরেজে তো থাকে না, না ওটা স্যার। থাকে, ওটা থাকে একটা সার্ভারে, বা তুই তোরা যেটাকে দেখতে পাস না, সেটাকেই বলছে ক্লাউড। ক্লাউড, যেখানে আমরা ডেটাটাকে রেখে দিই, কিন্তু আমরা সেটা ফোনের মেন মেমোরিতে রাখি না, বা ফোনের স্টোরেজ নিচ্ছে না, সেটাই হচ্ছে ক্লাউড। তো ডেটাটা ওইখানে আছে, তুই যখন ইচ্ছা পাচ্ছিস ড্রাইভ খুলে ডাউনলোড করে নিচ্ছিস, পিডিএফ বা ফটো বা যাই কিছু। সেই জিনিসটাই হচ্ছে ক্লাউড। আর কম্পিউটিং বলতে কি বোঝায়, ধর আমরা এখন কোড লিখবো, 4-5 লাইনের কোড, 15-16 লাইনের কোড লিখবো, সেগুলো আমাদের মেশিন ঠিক আছে, হ্যাঁ 8 জিবি র্যাম, 16 জিবি র্যাম আছে, প্রসেসর আছে i5 প্রসেসর আছে, রাইজেন 5 প্রসেসর আছে, ঠিক আছে চলে যাবে। কিন্তু যখন অনেক বিশাল বড় কোড হবে, কোন একটা কোম্পানির জন্য তুই কোড লিখছিস, কোন একটা ধর মাইক্রোসফটের তুই সফটওয়্যার ডেভেলপার, সেখানে কোড লিখছিস, সেখানে কিন্তু এই একটা ল্যাপটপে কোড রান হয় না। তাদের কোড কিন্তু ল্যাপটপে রান হয় না, তাদের জন্য ধর 64 জিবি র্যাম চাই, 64 জিবি র্যাম চাই, যেখানে আমরা 16 জিবি র্যাম ইউজ করি, বা আরো বেশি র্যাম চাই, 64 বাদ দিয়ে আরো বেশি 200 জিবি র্যাম চাই। সেগুলো তো আমাদের একটা একজনের পক্ষে কেনা সম্ভব না, বা একটা মেশিনে ইনস্টল করা সম্ভব না অত র্যাম। তখন এই একটা ক্লাউড হলো একটা প্ল্যাটফর্ম, যেখানে সেই কোডটাকে রান করানো হবে, এখানে কোডটাকে রান করানো হবে, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যেখানে আমরা ডেটা স্টোরও করতে পারি, এবং ডেটাটাকে প্রসেসিংও করতে পারি, মানে কম্পিউটও করতে পারি। কম্পিউট মানে রান করানো, এখন এখন জেনে রাখ, পরে বুঝতে পেরে যাবি কম্পিউটার আসল মানেটা কি ধীরে ধীরে, যখন আরো পড়বি সাবজেক্ট। টু ম্যানেজ ক্লাউড সার্ভিসেস এন্ড অটোমেট ডিপ্লয়মেন্ট, যেমন পাইথন করে বললাম, একটা গো একটা ল্যাঙ্গুয়েজ আছে,
YAML মানে হচ্ছে yet another markup language, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখ ল্যাঙ্গুয়েজে অনেক রকম ভাগ আছে, আমি পরে আসছি, পরে দুটো স্লাইড পর আছে। ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক রকম হয়, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক রকম হয়, একরকম নয়। ঠিক আছে, বল অ্যাপ্লিকেশন গুলো বুঝতে পারলি? রেসপন্স কর, কোথাও প্রবলেম হলে বল, আমি আবার স্যার বলবো। ডেভ ওপিএস টা কি? হুম, এটা হচ্ছে ডেভঅপস। ডেভঅপস মানে হচ্ছে ডেভেলপমেন্ট প্লাস অপারেশন। ডেভেলপমেন্ট মানে আমি তোদের বুঝিয়ে দিলাম, কিন্তু এখানে কোড লিখবো এবং কোডটা রান হবে। কোডটাকে লেখা বলে ডেভেলপমেন্ট। আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি, সবাই বলেন আমি একটা অ্যাপ ডেভেলপ করছি, আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করছি, সেটাকে বলে ডেভেলপ। আর এই কোডটাকে রান করানো, এটাকে বলা হয় অপারেশন। এই জন্য ক্লাউড কম্পিউটিং কে অনেক সময় ডেভঅপসও বলে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হুম, ডেভঅপসে শুধু ক্লাউড থাকে না, আরো অনেক কিছু কম্পোনেন্ট থাকে। ডেভঅপসটা ধরে রাখ একটা সুপার সেটের মতো। এইখানে যদি ডেভঅপস থাকে, এর মধ্যে ক্লাউড কম্পিউটিংটা আছে। বুঝতে পারলি? ডেভঅপস অনেক কিছু নেই, অনেক কিছু ইউজ করে, তার মধ্যে একটা ছোট পার্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আচ্ছা পাইথন ইউজ হয়। ডেভঅপস সুপারসেট, ক্লাউড সাবসেট, নরমাল সেটের ভাষায় বুঝে রাখ। ঠিক আছে, তবে পরের স্লাইডে মুভ করছি আমি। হ্যাঁ স্যার। দেখ এবার হচ্ছে পাইথনের কি কি অ্যাপ্লিকেশন, মানে পাইথন দিয়ে আমরা কি কি করতে পারি। দেখ আমি ওপরে বললাম ডেভেলপ ওয়েব অ্যাপ্লিকেশন, মানে ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। এখানে দেখ জিইউআই, এই কথাটা কিন্তু প্রচুর আসবে কম্পিউটার সায়েন্সে। জিইউআই এর এর মানেটা কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দেখ আমরা এই উইন্ডোজ ল্যাপটপটা ইউজ করছি, এখানে দেখ কি সমস্ত কিছুর আইকন দেওয়া আছে। আমার মনে হবে ধর আমি গুগল খুলবো, গুগলটাকে ক্লিক করে দেবো, হোয়াটসঅ্যাপ খুলবো, হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করে দেবো। এইখানে যাই হোক একটা ক্লিক করতে পারছি, আমরা আমরা চোখে দেখতে পাচ্ছি জিনিসটাকে, হ্যাঁ এটা আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছি। কিন্তু এটাকে বলে জিইউআই, যেখানে একটা গ্রাফিক্স আছে। তোরা গ্রাফিক্স তো সবাই জানিস, মোবাইলটা কি একটা জিইউআই, মানে তোরা অ্যাপস ছবি দেখতে পাচ্ছিস। কিন্তু অনেক সময় আগেকার দিনে আমাদের ইউজ হতো সিএলআই, মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। মানে বলছি, মানে যেখানে আমাদের শুধু লিখে লিখে বলতে হতো, ইনস্ট্রাকশন দিতে হতো। লিখতাম আমরা একটা ইনস্ট্রাকশন, এন্টার করতাম, তবে আমাদের ইনস্টাগ্রাম খুলতো। আমরা ডাইরেক্ট গিয়ে টাচ করে দিতে পারতাম না। আবার একটা কিছু টাইপ করলাম, লিখলাম, তারপরে এন্টার করলাম, তবে আমাদের খুললো আবার ধর যেরকম তোরা সবাই জানিস এখানে আমাদের কমেন্ট প্রম্পট থাকে, কমেন্ট প্রম্পট থাকে। এইটা এইটা এটাকে বলা হচ্ছে সিএলআই, এটাকে বলছে সিএলআই। আর আমরা যে এই নর্মালটা ইউজ করছি, উইন্ডোজেও থাকে সিএলআই আছে, কিন্তু সিএলআইটা আমরা ইউজ করি না। আমরা কজনই কমান্ড প্রম্পট ইউজ করি বলো ওখানে গিয়ে? খুবই কম করি, আমরা বেশিরভাগ জিইউআই ইউজ করি। কিন্তু যারা লিনাক্স ইউজ করে বা যারা ম্যাকবুক ইউজ করে, তারা কিন্তু এই সিএলআই বেস কাজ করে। আর তুই যখন কোম্পানিতে ঢুকবি তখন তখন কিন্তু ম্যাক্সিমাম সিএলআই বেস কাজ হবে। 70% সিএলআই বেস কাজ হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের, আর 30% তোদের জিইউআই বেস কাজ হবে, মানে যেখানে তোদের ইন্টারফেস দেওয়া থাকবে, হ্যাঁ এইখানে গিয়ে ক্লিক করে দেবো খুলে যাবে। কিন্তু ওখানে ওরকম সিস্টেম নয়, ওখানে তোদের একটা কমেন্ট লিখতে হবে, একটা ইনস্ট্রাকশন লিখতে হবে, তবেই তোরা খুলতে পারবি জায়গাটা, তাহলে খুলতে পারবি না। কেউ যদি এখানে লিনাক্স ইউজ করে থাকিস, সে ভালো রকম বুঝতে পারবি লিনাক্সে কিভাবে কাজ হয়। কেউ করেছিস লিনাক্স? আর একটা নাম দেখছিলাম কালি লিনাক্স বলে, ঢুকলি? আছে কি ক্লাসে? না, বেরিয়ে গেছে। এই জন্যই আমি জিজ্ঞাসা করলাম লিনাক্সটা। তো কমান্ড লাইন ইন্টারফেস কোনগুলো? যেমন ম্যাকবুক বা লিনাক্স। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোনটা? উইন্ডোজ। দেখ বলবি তোরা হ্যাঁ আমরা ম্যাকবুকে তো ক্লিক করে করে ইউজ করি, এখনকার ম্যাকবুক হয়ে গেছে ওরকম। কিন্তু ম্যাকবুকে যখন তুই কোনো ডেপ্লয়মেন্ট কাজ করবি বা কোনো বড় বড় সফটওয়্যার ইউজ করবি, তখন কিন্তু তোদের এই কমান্ড লাইন ইন্টারফেসই ইউজ করতে হবে। কমান্ড কমান্ড এই কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে, যেখানে আমরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি কম্পিউটারকে। আর জিইউআই মানে হচ্ছে যেখানে একটা গ্রাফিক্স আছে। গ্রাফিক্স মানে বুঝতেই পারছিস, একটা ইন্টারফেস আছে, একটা ক্লিকেবল জায়গা আছে, সেটা।
বল, জিইউআই আর সিএলআই বুঝতে পারলি? এটা কিন্তু প্রত্যেক দিন প্রায় নোটিস স্যার হবে তোর। স্যার বল। স্যার বলছি একটা কোয়েশ্চেন ছিল। হুম। স্যার আমাদের জিইউআই টা তো বেশি ইজি হয়, তাহলে স্যার সিইউআই টা কেন ইউজ হয় দেখ ইন্ডাস্ট্রিতে? দেখ সিএলআই এটা কমেন্ট লাইন ইন্টারফেস। এবার ও একটা স্যার দেখ। সিএলআই, হ্যাঁ, সরি স্যার। সিএলআই কমেন্ট লাইন ইন্টারফেস। এবার একটা জিনিস দেখ, তোদেরকে একটা ভালো জিনিস বোঝাচ্ছি কেন ইউজ হয়। ভালো কোয়েশ্চেন এটা। তোরা কেউ কি উইন্ডোজ ইনস্টল করেছিস কোনোদিন? নিজে নিজে থেকে কোনোদিন উইন্ডোজ ইনস্টল করেছিস ল্যাপটপে? না স্যার। দেখ করিস না। একটা হ্যাঁ স্যার করছি। একটা উইন্ডোজ ল্যাপটপ আছে আর একটা আমার লিনাক্স ল্যাপটপ আছে। মানে এটা আমাদের অপারেটিং সিস্টেম। তোরা মানে সেকেন্ড সেমে অপারেটিং সিস্টেম পড়েছিস, মানে যেটার মাধ্যমে আমরা কাজ করি। এই যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে পড়াচ্ছি, এটা একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাইজ হচ্ছে মিনিমাম 25 GB। এটা আমি ইউজ করছি উইন্ডোজ 10। উইন্ডোজ 11 মনে হয় যত সম্ভব 33 এর উপরে। কিন্তু একটা লিনাক্স আমার অপারেটিং সিস্টেম হচ্ছে 4 GB। মানে কতটা লাইট ওয়েট বুঝতে পারছিস? ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ করব, আমাদের কম্পিউটার যদি নিজেই 25 GB খেয়ে নেয়, তাহলে তার কাজ করার পারফরমেন্সটা তো স্লো হয়ে যাবে। তোরাও জানিস যখন এত বেশি স্পেস ফোনে খেয়ে নেয় তখন ফোন স্লো হয়ে যায়। সেই জন্য ফোনে মেমোরি ক্লিয়ার করতে হয়, ফোনকে ডিলিট করতে হয়। কিন্তু উইন্ডোজ নিজেই 4 GB, মাত্র 4 GB একটা অপারেটিং সিস্টেম পেয়ে যাবি। তো তখন কেন ইউজ করবে না কোম্পানি? কোম্পানি কি করবে? রেভিনিউ জেনারেট করবে, পয়সা জেনারেট করবে। কোম্পানি কি দেখবে? আমার ল্যাপটপে আরো বেশি তাড়াতাড়ি কাজ হচ্ছে। লিনাক্স ল্যাপটপের থেকে উইন্ডোজ ল্যাপটপ আমাদের ফাস্ট হয়। আরো একটা ভার্সন আছে যে আমাদের সিকিউরিটি বেশি দেয়। মানে ওই লিনাক্স ল্যাপটপে যখন হ্যাক হয় না, আর কোন একটা ফোল্ডার হ্যাক হয়েছে, ভাইরাসটা সেই একটা ফোল্ডারেই থাকে। আর আমাদের উইন্ডোজ সিস্টেমে কি হয়, একটা ফোল্ডারে যখন ভাইরাস ঢোকে পুরো সিস্টেমে ছড়িয়ে যায়, পুরো ল্যাপটপে ছড়িয়ে যায়। এটাই হচ্ছে মেন প্রবলেম, আরো একটা কারণ লিনাক্স ইউজ করা। তো সিএলআই কেন ইউজ করবে না? সিএলআই তো হালকা, আমাদের বটন বানাতে হচ্ছে না, আমাদের অ্যাপের ইন্টারফেস বানাতে হচ্ছে না, আমাদের রং বেরঙিন জিনিস বানাতে হচ্ছে না। একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে সিএলআই তে, সেখানেই কাজ হবে, ব্যাস, ঝামেলা শেষ। যখন পারফরমেন্সের ব্যাপার আসে তখন সিএলআই বেস্ট, যখন পারফরমেন্সের ব্যাপার আসে। আর জিইউআই শুধু দেখতেই ভালো। তোরা নিজেরা এখন উইন্ডোজ ইউজ করছিস ঠিক আছে, আমি কিন্তু দুটোই ইউজ করি। আমার ল্যাপটপ ডুয়েল বুট করা আছে। মানে যখন আমি ল্যাপটপ অন করি তখন আমার দুটো অপশন আছে, উইন্ডোজ অন করবো না লিনাক্স অন করবো। আমি উইন্ডোজ অন করি, এখন উইন্ডোজ দিয়ে পড়াচ্ছি তোদেরকে। আমি তোদের পরের ক্লাসটা হয়তো লিনাক্স দিয়ে পড়ি, একদিন দেখাবো লিনাক্সে কত সুন্দর আরো আরো স্মুথ জিনিসগুলো হয়। দেখ এখানে আমি স্ক্রিন রেকর্ডিং করার জন্য এখানে একটা ওবিএস সফটওয়্যার ইউজ করছি, কিন্তু ওখানে অটোমেটিক প্রি বিল্ড আছে, সেটা মানে আগে থেকেই কোম্পানি দিয়ে রেখেছে। আর এটা কি আমাদের ডাউনলোড করে ইউজ করতে হচ্ছে উইন্ডোজে। তো অনেক বেশি ডিফারেন্স আছে। সিএলআই হচ্ছে অনেক লাইট ওয়েট, আর উইন্ডোজ হচ্ছে বা আমাদের জিইউআই হচ্ছে হেভি ওয়েট, যেখানে পারফরমেন্স স্লো হয়ে যায়। আর কোম্পানি কখনোই চাইবে না স্যার যে একটা আমাদের। কোশ্চেন আছে। হুম। স্যার বল। বলছি উইন্ডোজে যে সমস্ত কাজ হয় লিনাক্সেও কি সেম কাজ করা সব যায়? সব সব এ টু জেড সমস্ত কাজ করতে পারবি তুই। ইভেন তোর উইন্ডোজের থেকে আরো ভালো কাজ হবে তোর লিনাক্সে। কিন্তু একটা ব্যাপার শোন, লিনাক্স ইনস্টল করা কিন্তু রিস্কি। মানে সোর্স প্রপার হতে হবে। তোদেরকে আমি একটা পরে জিনিস পড়াবো, হচ্ছে ওপেন সোর্স। উইন্ডোজ আমরা দেখবি আমরা পে করে কিনি, আর যখন ক্র্যাক ভার্সন ইউজ করি তখন কিন্তু উইন্ডোজে প্রবলেম হয়। তোরা সবাই জানিস অ্যাপে, তোরা সবাই অ্যাপ ইউজ করিস, মড এপিকে ইউজ করিস, ওগুলো কি ক্র্যাক ভার্সন। সেরকম উইন্ডোজের যখন দেখবি আমরা কিনে ইউজ করছি তখন উইন্ডোজ ভালো চলবে, কিন্তু উইন্ডোজের যখন ক্র্যাক ইউজ করবো তখন ভালো চলবে না। আর লিনাক্স আমাদের ক্র্যাক ফ্র্যাক কিছুই নয়, লিনাক্স সবার জন্য ওপেন। যে কোনো ইউজার যখন ইচ্ছা ডাউনলোড করে ল্যাপটপে উইন্ডোজ করে লিনাক্স করে নিতে পারে, কোনো প্রবলেম নেই। কাউকে পয়সা দিতে হবে না, 1 পয়সা দিতে হবে না। লিনাক্সের অনেক ভার্সন আছে, উবুন্টু আছে, কালি লিনাক্স আছে, রেড হ্যাট আছে, প্যারোটোএস আছে, অনেক আছে। তোরা ক্লাস কর, আমি লিনাক্স নিয়ে ঢুকলে শুধু লিনাক্সেই ঢুকে যাবো তোদের সাথে। বুঝতে পারলি তো? এতটুকু বুঝতে পেরেছিস কিনা বল? হ্যাঁ সিএলআই স্যার আর পেরেছি। জিইউআই। হ্যাঁ, ক্লাস কর তোরা, তোদের সব শিখিয়ে দেবো, প্রবলেম নেই, যা জানি শিখিয়ে দেবো। স্যার সিএলআই টা ইউজ কি করে করব? দেখ কমেন্ট দিয়ে দিয়ে ইউজ করবো। আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখ আমার ল্যাপটপ একটা আছে, আমি আমার নর্মাল পাইথনে গিয়ে দেখ, এখানে দেখতে পাচ্ছি আমার পাইথন আছে। পাইথনের ভার্সন দেখ 3.11, 64 বিট আছে। কি করব? আমি করব না, আমি আমার কমেন্ট ফর্ম দিয়ে চেক করব। তো আমাদের কমেন্ট কিভাবে দিতে হয় দেখ,
PYTHON পাইথন হাইফেন ভার্সন। দেখ এখানে আমার পাইথনের ভার্সনটা দিয়ে দিল 3.11.5। এরম ভাবে আমরা কাজ করব। তোরা যখন অপারেটিং সিস্টেম পড়বি তোদের ল্যাব থাকবে, এটা এখন ল্যাব থাকবে না। তোরা বুঝতেও পারবি না কিভাবে কাজ হচ্ছে। CLI এর কাজ তোরা ফোর্থ সেমে ইউজ করবি প্রপার ভাবে। আমি জাস্ট দেখালাম এরম ভাবে টাইপ করে করে কাজ করতে হয়। সমস্ত কাজ হবে এরম টাইপ করে করে। যেমন এখানে আমি টাইপ করেছি পাইথন ভার্সন, আমি এটা নর্মালও গিয়ে চেক করতে পারবো নর্মাল জায়গা থেকে, কিন্তু আমি তুই বললি কিভাবে কাজ করে সেজন্য দেখালাম। বুঝতে পারলি? হ্যাঁ স্যার ঠিক আছে। এখানে একটা ফোল্ডার থেকে আমরা একটা ফোল্ডারে কি করে যাই, ক্লিক করে করে চলে যাই। এখানে দেখ আমি ব্যাক যাব, দেখ আমার এখানে আছে সি এর মধ্যে ইউজারের মধ্যে আমার রাজদীপের পুরো নামটা নেই আছে। আমি ব্যাক করব একটা ফোল্ডার cd ডট ডট, দেখ রাজদীপ থেকে বেরিয়ে গেলাম ইউজারে চলে এলাম। বুঝতে পারলি? আবার দেখ cd ডট ডট, দেখ সি এ চলে এলাম। মানে কি আমরা কমেন্ট দিয়ে দিয়ে ফোল্ডার থেকে বেরোচ্ছি, আর আমরা কি করি নর্মাল কেটে বেরিয়ে যাই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে। CLI এ কি কমেন্ট দিয়ে দিয়ে বেরোচ্ছি। এই সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। চেঞ্জ ডাইরেক্টরি। এবার ডাইরেক্টরিটা কি তোরা বলবি? আমরা উইন্ডোজে বলি ফোল্ডার, লিনাক্সে সেটা গিয়ে বলি ডাইরেক্টরি। বুঝতে পারলি? যেটা আমাদের উইন্ডোজের ফোল্ডার লিনাক্সের ডাইরেক্টরি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার এইটা নিয়ে ক্লাস হলে আমি তোদের এখন বলতাম, কিন্তু পাইথন পড়াতে হবে তোদের। তোদের এটা শুনতে ভালো লাগছে আমি বুঝতে পারছি। চল তারপর আছে ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস মানে ধর আমাদের প্রচুর পরিমাণে ডেটা আছে। তোদেরকে বললাম একটা মেডিকেল শপের ডেটা, বা ধর একটা শপিং মলের ডেটা আছে। এক মাসে কি কি সেল হয়েছে, এবার মালিক জানতে চাইছে যে আমার এক মাসে এই আইটেমটা কতটা সেল হয়েছে। তখন আর গুনতে বসবে না তো, আজকে একটা, দুদিন পর একটা, 3 দিন পর দুটো। সেই জন্য পাইথন এমন একটা সফটওয়্যার বা এমন একটা কোডিং ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা কোড লিখবো, ডেটা দেবো, মানে কত কি বিক্রি হয়েছে সে সমস্ত কিছুকে আলাদা করে দেবে। মানে ধর সাবান এতটা বিক্রি হয়েছে, শ্যাম্পু এতটা বিক্রি হয়েছে, বা এতটা আলাদা জিনিস এতটা বিক্রি হয়েছে, সে সেপারেট করে দেবে নিজের থেকে। ডেটাকে অ্যানালিসিস করা। তারপর হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং মানে ধর আমরা মেশিনের মধ্যে মানুষের বুদ্ধিটাকে প্রয়োগ করব। মানে মেশিন নিজে নিজেই ভাবতে শিখবে। কিন্তু মেশিনকে এখনো পর্যন্ত মেশিন ভাবতে শিখেছে, কিন্তু মেশিনের এখনো পর্যন্ত কিন্তু ফিলিংস নেই, ঠিক আছে? ফিলিংস জিনিসটা আসেনি, ইমোশন জিনিসটা আসেনি মেশিনের মধ্যে। মেশিন ভাবতেই শিখেছে, কাজ করতে পারে, কিন্তু ইমোশন নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মেশিন লার্নিং এ আমরা ইউজ করি, এআই, সবাই শুনেছিস এআই। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে রাশি বিজ্ঞান, যেটা আমরা মিন মিডিয়ান মোড যেটা বার করি সেটা আমাদের পাইথন সাহায্য করে। ক্লাউড কম্পিউটিং তোদের আগেই বললাম। সফটওয়্যার ডেভেলপমেন্ট, অনেকবার বলেছি সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপস ইউজ করতে পারে, ওয়েবসাইট বানাতে পারে, গেম বানাতে পারে, আরো অনেক কিছু বানাতে পারে। তারপর হচ্ছে সায়েন্টিফিক এন্ড নিউমেরিক, মানে হচ্ছে যেখানে সায়েন্টিফিক ভ্যালু আছে, লগারিদম, তারপর ধর ক্যালকুলাস, ট্রিপল ইন্টিগ্রাল আছে, ক্লোজ সার্কেল ইন্টিগ্রাল আছে, বা ডিফারেন্সিয়েশন আছে, এরকম আছে। সেই সমস্ত ইকুয়েশনকেও কিন্তু পাইথন সলভ করতে পারে। এগুলোকেও সমস্ত কিন্তু পাইথন সলভ করতে পারে। বিজনেস অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট বিজনেস অ্যাপ্লিকেশন হতে পারে। যেমন ধর টিসিএস একটা ওয়েবসাইট বানাচ্ছে তার বিজনেসের জন্য, বা উইপ্রো একটা ওয়েবসাইট বানাচ্ছে তার বিজনেসের জন্য, বা ডিফারেন্ট আদানি, আম্বানি এরা সব তাদের বিজনেসের জন্য ওয়েবসাইট বানাচ্ছে, বা ডিফারেন্ট অ্যাপস বানাচ্ছে, সেগুলোও কিন্তু পাইথন দিয়ে সম্ভব। পাইথনের এত কাজ। বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। সবাই ক্লিয়ার তো? কোনো জয়েন হচ্ছে দেখ। চল স্যার একটা কোশ্চেন করবো। বল। স্যার পাইথন কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? আছে আছে। এ দেখ, হোয়াট ইজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সব বলবো দাঁড়া। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আসছি কেন, আগে ল্যাঙ্গুয়েজ জেনে নি কি কি রকম ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কি কি রকম আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে? দেখ, মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা শুধুমাত্র আমার কম্পিউটারই বুঝবে, যেটা মেশিন বুঝবে, যেটাকে বলে লোয়েস্ট লেভেল ল্যাঙ্গুয়েজ, সব থেকে নিচে। যেমন 0 আর 1,
দ্যাট ইজ কম্পিউটার ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড, মানে কম্পিউটার যেটা একদম ডাইরেক্টলি বুঝতে পারবে তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। আবার বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা লোয়ের থেকে একটু ওপরে, কিন্তু বাইনারি ইউজ করে না। যেমন আমি একটা কোড লিখছি, দেখ, মুভ a,05, মুভ b,06, অ্যাড a,b। দেখ, আমরা এমওভি লিখছি, এমওভি মানে মুভ। মুভ কি করছি, এ একটা ধর আমার কন্টেনার বা একটা জায়গা বা একটা নাম, যেখানে আমি 05 কে রাখছি, মানে a ইজ ইকুয়াল টু 05। বি, মুভ বি ইজ ইকুয়াল টু 06, মানে বি এর মধ্যে আমরা 06 কে রাখলাম। তারপর কি করছি, এডিডি লিখছি, মানে অ্যাডিশন পারফর্ম করছি। অ্যাডিশন মানে যোগ, এ প্লাস বি করছি। কি আছে, এতে 05 আছে আর বি এতে 06 আছে, 11। কোথায় যাবে, এতে যাবে। এইরকম ল্যাঙ্গুয়েজকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা এরকম অ্যাড ইউজ করে, মুভ ইউজ করে, মাল ইউজ করে, বা ডিভিশন, মাল মানে মাল্টিপ্লিকেশন, ডিভ মানে ডিভিশন, মুভ মানে হচ্ছে সরানো। যেমন এখান থেকে সরাচ্ছি, দেখ 05 কে এর মধ্যে আমরা ভরছি, বা 06 কে বি এর মধ্যে রাখছি, এটাকে বলে। অ্যাড মানে অ্যাডিশন, যেটা দেখালাম, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে এটাকে। তারপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইজি টু রিড অ্যান্ড রাইট, যেটা আমরা লিখবো পাইথনে বা আমরা লিখবো জাভাতে, সেটাকে বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা সবসময় আমরা লিখবো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। হাই লেভেলটা মেশিনের মধ্যে গিয়ে কনভার্ট হয়ে যাবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, 0 আর 1 এ, তারপর মেশিন বুঝবে। আর এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা তোরা সিএসও পড়বি, সিএসওর মধ্যে দেখবি 8085 মাইক্রো প্রসেসর বলে একটা পোর্শন আছে। তোরা সিলেবাস চেক করবি, দেখবি সিএসও কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনের সাবজেক্টের মধ্যে 8085 একটা মাইক্রো প্রসেসর আছে। এই মাইক্রো প্রসেসর যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তখন তারা ভালো করে বুঝতে পারবে অ্যাসেম্বলিটা কি। এখন জাস্ট জেনে রাখ, এরকম হয়, মানে মুভ করছি এর মধ্যে রাখছি, মুভ করছি বি এর মধ্যে রাখছি, অ্যাড করছি, মানে অনেকটা ইংলিশ লেভেল, কিন্তু আবার অনেকটা নয়, এরকম একটা মিডল লেভেলে আছে। তারপর হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, দেখ, এ টাইপ অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ ফর অটোমেশন। দেখ, যে জিজ্ঞাসা করছিলি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি, দেখ, এটা অটোমেশন সাহায্য করে, মানে হিউম্যানের কাজটাকে কমিয়ে দেয়, এন্ড কুইক টাস্ক, এবং তাড়াতাড়ি টাস্ক পারফর্ম করে। লাইক পাইথন, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট সেকেন্ড সেমে পড়ে থাকবি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলো হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এর আরো বড় ডেফিনেশন আছে, আমি আসবো, এখন এতটুকু জেনে রাখ। তারপর হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইউজ টু স্ট্রাকচার এন্ড ফরম্যাট ডকুমেন্ট। তোরা এইচটিএমএল লিখেছিস, দেখবি এইচটিএমএল এ বডি মানে আমাদের ধর যেমন বডি আছে, বডির ভেতরে কঙ্কাল আছে, তারপর তোর মাংস আছে, তারপর চামড়া আছে, সেরকম জিনিস এইচটিএমএল হচ্ছে স্কেলিটনটাকে রেডি করবে বা কঙ্কালটাকে রেডি করবে। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তোরা তো লিখেছিস, পড়েছিস তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেই H1 এরম দিয়ে এর মধ্যে কিছু লিখে ক্লোজ করে H1, পড়েছিস তো, বল। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেগুলোকে বলে, যেগুলো আমরা স্ট্রাকচার বানাই বা ধাঁচা বানাই, সেটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন এইচটিএমএল আছে বা এক্সএমএল আছে, মানে হচ্ছে এক্সএমএল ও একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর তোদেরকে বলছিলাম না ডিবিএমএস, দেখ, ডিবিএমএস ইউজ করা হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ইউজ টু গেট এন্ড ম্যানেজ ডেটা ফ্রম ডেটাবেস লাইক এসকিউএল। স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ডিবিএমএস এ ইউজ করি। ইউজ টু গেট এন্ড ম্যানেজ, গেট মানে হচ্ছে পাওয়া, আমরা ডেটাবেসে ডেটা স্টোর করছি, সেটাকে কিভাবে নিয়ে আসবো এবং ডেটাটাকে ম্যানেজ করবো কিভাবে, মানে ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখবো কিভাবে, তার জন্য ইউজ করি আমরা এসকিউএল। বল, বুঝতে পারলি কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, এটা বলা হলো। এখনো আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে ঢুকিনি, মানে পাইথনে ঢুকিনি। বল, বুঝতে পারলি নাকি? প্রবলেম হ্যাঁ থাকলে স্যার। বল, আমি হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, স্যার বুঝতে পেরেছি। ঠিক স্যার আছে। বলছি, হুম, এসকিউএল ইনজেকশন বলে তো একটা সাইবার অ্যাটাক হয় তো? হ্যাঁ, এসকিউএল ইনজেকশন তো হয়, কি হয়েছে বল। না স্যার, ওটাই বলছিলাম। হ্যাঁ, তুই কি সাইবার সিকিউরিটি নিয়ে বেশি ইন্টারেস্টেড? হ্যাঁ স্যার। ঠিক আছে, পড়তে থাক। এই জিনিসগুলো কি বলতো, সাইবার সিকিউরিটি ক্লাস লাইভ লেখা খুব মুশকিল। তুইও জানিস, হয়তো তুই একটু আধটু ঘাঁটছিস, তুই বুঝতে পারছিস। এসকিউএল ইনজেকশন একটা অ্যাটাক, যে অ্যাটাকটা আমরা পারফর্ম করি একটা কোয়ারি লিখে, একটা ইনস্ট্রাকশন লিখে,
যেখানে আমরা ডেটাবেসের অ্যাক্সেস পেয়ে যাই। আমি তোদেরকে লিখেও দেখাতে পারি, কিন্তু লিখে দেখানোটা ঠিক হবে না লাইভ ক্লাসে, ঠিক আছে? টপিকটা সুইচ করলাম। তো হোয়াট ইজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? দেখ, ইট ইজ এ টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ছে। হোয়ার কোড ইজ ইন্টারপ্রিটেড। এই কথাটার মানে কিন্তু খুব কম্পিউটার সায়েন্সে ইন্টারপ্রিটেড কথাটা কিন্তু প্রত্যেক জায়গায় শুনবি। দেখ, এটা আমার যেখানে আমরা কোড লিখি, এইগুলো ধর আমাদের লাইন বাই লাইন কোড আছে। ধর আমাদের 1 2 3 4 5 6, এই 6 লাইনের কোড আছে। এবার এই কোডটাকে তো একজন চেক করবে, একটা জিনিস তো চেক করবে, একটা মেশিন তো চেক করবে যে কোডটা আমরা ঠিক লিখেছি কি ভুল লিখেছি। যদি ঠিক লিখি তো আউটপুট দেবে, যদি ভুল লিখি এরর দেবে। যখন এই কোডটা লাইন বাই লাইন চেক হয়, মানে এই লাইনটা চেক হলো, এই লাইনটা ঠিক হলো, তবে এই লাইনে এলো। এই লাইনটা চেক করলো, এই লাইনটা ঠিক হলো, তবে এই লাইনে এলো। ধর বাই চান্স এই লাইনে কোনো এরর আছে, তো এইখানেই স্টপ হয়ে যাবে এক্সিকিউশন, তোকে এরর দিয়ে দেবে নিচে। তুই সেই এররটাকে সলভ করবি, সে আবার প্রথম থেকে চেক করবে, এই লাইনে এরর নেই, এই লাইনে এরর নেই, এই লাইনে এসে চেক করলো এরর নেই, এই লাইনে এলো, আবার এই লাস্ট এখানে এলো, আবার এইখানে এলো, মানে লাইন বাই লাইন চেক করবে। এটাকে বলে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজ কোডকে লাইন বাই লাইন চেক করে তাকে বলা হয় ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। আর ধর এইখানে আমার আবার একটা কোড আছে, এরকম ধর এরকমই 6-7 লাইনের কোড আছে, সে কোডটাকে ডাইরেক্ট চেক করবে, মানে পুরোটাকে একসাথে চেক করবে, তাকে বলা হয় কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, ধর কোনো এরর আছে, ধর ফার্স্টের লাইনে এরর আছে, ফার্স্টেই দেবে না, পুরো কোডটাকে এক্সিকিউট করে নেবে, যতগুলো এরর আছে লাস্টে দেবে, লাস্টে শো করাবে। বুঝতে পারলি? ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ আর কম্পাইলড ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা হ্যাঁ বুঝতে স্যার, পারলি? বুঝতে পেরেছি। হ্যাঁ, ইন্টারপ্রিটেড হ্যাঁ স্যার, ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছি। লাইন বাই লাইন চেক করবে, কম্পাইলড ল্যাঙ্গুয়েজ একবারে কোডটাকে চেক করবে। ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজে তো কোড যদি এরর যদি যে লাইনে আছে সেইখানেই স্টপ হয়ে যাবে, এখানে নয়, কম্পাইলড ল্যাঙ্গুয়েজে সেটা নয়, পুরো কোডটাকে চেক করার পর যেখানে যেখানে এরর থাকবে সেটাকে শো করাবে। তো ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ একটু স্লো হয়, সেই জন্য পাইথন একটু স্লো কাজ করে, যেটা তোরা বুঝতে পারবি না, তোরা এখন বুঝতে পারবি না। যখন পাইথন নিয়ে বড় বড় প্রজেক্ট বানাবি তখন বুঝতে পারবি, হ্যাঁ লিটল বিট স্লো। স্লো কত ন্যানো সেকেন্ডে স্লো, সেটা তোরা তোরা বুঝতে পারবি না, একটা নিচে কমেন্ট দেওয়া থাকবে এতটা স্লো হচ্ছে কাজটা, সেটা পরের ব্যাপার। কম্পাইল ল্যাঙ্গুয়েজ একটু ফাস্ট কাজ করে, মানে কোডটাকে একবারে চেক করে নিচ্ছে, এরর দিয়ে দিচ্ছে, তো ফাস্ট কাজ করে। দেখ এখানে কি বলা আছে, ইট ইজ এ টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোয়ার কোড ইজ ইন্টারপ্রিটেড, মিনিং দে রান লাইন বাই লাইন, যেটা বললাম লাইন বাই লাইন চেক করবে, মিনিং ইটস ট্রান্সলেটেড ইনটু মেশিন কোড ডিউরিং এক্সিকিউশন রাদার দেন বিং কম্পাইলড। কম্পাইলড হবে না। আমাদের এই ইন্টারপ্রিটেশন বা চেক করার মানেটা কি, আমরা চেক করে করবো কি, আমরা এটাকে মেশিন কোডে কনভার্ট করব। মেশিন কোডে, মেশিন কোড কি বললাম, 0 আর 1 এ, এই যে লাইন বাই লাইন চেক হচ্ছে, এই লাইনের যে মিনিংটা সেটা 0 1 এ কনভার্ট হচ্ছে, এই লাইনের যে মিনিংটা সেটা 0 1 এ কনভার্ট হচ্ছে, এইভাবে হচ্ছে জিনিসটা। বুঝতে পেরেছিস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি? আমাকে কি একটা কোয়েশ্চেন করেছিলি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তো এর ফিচার্স গুলো কি কি? ইজি টু লার্ন এন্ড ইউজ, এটা আর এক্সপ্লেন করার তোদের দরকার নেই, বুঝতে পারবি নরমাল ইংলিশ। তার পরের পয়েন্টটা কি, ডাজ নট নিড টু বি কম্পাইলড, কম্পাইলড করার দরকার নেই, রানস ডাইরেক্টলি বললাম, মানে একটা একটা লাইন চেক হবে। অফেন ইউজ ফর অটোমেশন, অটোমেশনের জন্য ইউজ হয়, ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়, অ্যান্ড সিস্টেম টাস্ক, মানে ওএস এর ডিফারেন্ট সিস্টেম থাকে, ফাইল ম্যানেজমেন্ট, এরর ম্যানেজমেন্ট, এইগুলো সমস্ত সিস্টেম টাস্কগুলো পারফর্ম করার জন্য পাইথন আমরা ইউজ করি। এইখানে আবার লেখা আছে ভালো করে সুন্দর করে, হোয়াট ইজ ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ? দ্যাট অ্যান ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ রান লাইন বাই লাইন, অল ইন্টারপ্রিটেড ইনস্টেড অফ বিং ফুললি কম্পাইলড বিফোর রানিং, মানে পুরোটা একসাথে হয় না, লাইন বাই লাইন হয়। কোনগুলো এক্সাম্পল? পাইথন, জাভাস্ক্রিপ্ট, এই দুটো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে। ফিচার্স হচ্ছে ইজি টু টেস্ট অ্যান্ড ডিবাগ। দেখ, ডিবাগ, তোরা বাগ মানে জানিস? বাগ মানে ওই বাগ নয়, বাগ, বাগ মানে হচ্ছে টাইপ অফ এরর, মানে যেখানে ভুল আছে সেটাকে আমরা বাগ বলি।
একটা টাইপ অফ এরর। আর সেই বাগটাকে যখন আমরা ফিক্স করি তখন সেই প্রসেসিংটাকে বলা হয় ডিবাগিং প্রসেস। এই যে প্রসেসটা হয় তাকে বলা হয় ডিবাগিং প্রসেস, মানে আমার কোডে কোনো জায়গায় ভুল আছে সেটাকে আমরা বলছি বাগ। যখন সেই ভুলটাকে আমরা ঠিক করছি দেখে সেটাকে বলে ডিবাগিং। তো ইজিয়ার টু টেস্ট এন্ড ডিবাগিং করতে ইজি হয়, কারণ প্রত্যেকটা লাইন বাই লাইনে তো ভুলটা দিয়ে দেয়, তো প্রবলেমটা ইজি হয়, আইডেন্টিফাই করতে ইজি হয়, শনাক্ত করতে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি ধরে নেয় কোথায় ভুল আছে। স্লোয়ার দেন কম্পাইল ল্যাঙ্গুয়েজ, তোদেরকে বললাম কম্পাইল ল্যাঙ্গুয়েজের থেকে স্লো হবে কারণ লাইন বাই লাইন চেক করছে। গ্রেট ফর বিগিনার্স এন্ড কুইক ডেভেলপমেন্ট, মানে যারা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছে তাদের জন্য খুব ভালো। আর কুইক ডেভেলপমেন্ট হয়, মানে তোরা 4-5টা ক্লাস করার পরই নয় নিজেরা সফটওয়্যার বানাতে আরম্ভ করে দিবি। 5টা-6টা ক্লাস হবে, তারপরে তোরা নিজেরাই কোড লিখে ওই ক্যালকুলেটর, ওয়েদার অ্যাপ, এগুলো তোরা সমস্ত কিছু নিজেরাই বানাতে শুরু করে দিবি, দেখবি পাইথন দিয়ে এত মজা লাগবে। ঠিক আছে? তো হোয়াট ইজ কম্পাইল ল্যাঙ্গুয়েজ? কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি? is a one of code converted into machine language first and run compute, যেটা বললাম একবারে এই কোড আছে এখানে, পুরো কোডটাকে একবারে চেক করবে, করে মেশিন কোডে কনভার্ট করবে, তারপর আমাদেরকে আউটপুট দেবে। ব্যাস। কি এক্সাম্পল আছে? সি, সি প্লাস প্লাস, জাভা, এই সমস্ত হচ্ছে কম্পাইল ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু এক্সাম্পল আসবে, ওই জন্য আমি এরকম বোল্ড করে দিয়েছি। ফিচার কি কি আছে? ফাস্টার এক্সিকিউশন দেন ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজের থেকে ফাস্ট হবে কারণ পুরো কোডটাকে একসাথে চেক করছে আমার কোথায় ভুল আছে না আছে। কোড মাস্ট বি কম্পাইলড বিফোর রানিং, কোডটা এই পয়েন্টটা কিছুদিন পর বুঝতে পারবি, এখন নয়, আমি স্টার মেরে রাখছি, এখন তোরা বুঝতে পারবি না, পয়েন্টটা দেওয়া ভুল হয়েছে। ইউজুয়ালি ইউজ ফর লার্জ এন্ড পারফরমেন্স হেভি প্রোগ্রাম, মানে বড় কোডের ক্ষেত্রে বা বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এর পারফরমেন্সটা ভালো, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে? বল, বুঝতে পারলি এতটা যতটা পড়ালাম আজকে? এখনো বাকি আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখ, কম্পাইল ল্যাঙ্গুয়েজ, প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটা মেশিন কোডে কনভার্ট হচ্ছে, তারপর সেটা রান হচ্ছে, যেটা হচ্ছে জাভাতে হয় বা আমার সি প্লাস প্লাসে হয়। আর আমার ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজে কি হয়, এটা ধর আমার একটা কোড আছে, সেটা বাইট কোডে কনভার্ট হয়, এই কথাটা মাথায় রাখবি, বাইট কোড। পরের স্লাইডে আমি বোঝাবো বাইট কোডটা কি। তারপর হচ্ছে পাইথন ভার্চুয়াল মেশিনে যায়, পিভিএম মানে পাইথন ভার্চুয়াল মেশিন, পাইথন ভার্চুয়াল মেশিন। তারপর আমাদের আউটপুট আছে। এই সিম্পল প্রসিডিওরটা আমাদের ফলো করে, প্রথমে কোডটা আমাদের বাইট কোডে কনভার্ট হয়, মানে ইন্টারপ্রিট যখন হয়, মানে লাইন বাই লাইন যখন চেক হয় তখন বাইট কোডে কনভার্ট হয়। বাইট কোডটা পাইথন ভার্চুয়াল মেশিনে যায়, মানে আরেকটা জায়গায় যেখানে কোডটা গিয়ে আউটপুটটা আমরা লিখি, আউটপুটটা আমরা দেখতে পাই। তারপরে দেখ হিস্ট্রি, পাইথন কিভাবে এসেছে এটা একটু জেনে নেওয়া দরকার। এটা তোদের সাবজেক্টের টপিক নয়, মানে সিলেবাসে আছে, কিন্তু তাও জেনে রাখা ভালো। পাইথন একটা ওয়াইডলি ইউজ, মানে যেটা অনেক বেশি ইউজ হয়, ওয়াইডলি মানে অনেক বেশি। জেনারেল পারপাস, হাই লেভেল, তোদেরকে প্রথমেই বললাম আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো পড়বো বা শিখবো সেগুলো সবই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ ডিজাইন বাই গুইডো ভ্যান রোসাম ইন 1991, এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখ, আমি কিন্তু এমসিকিউ ধরবো ক্লাসের শেষে। গুইডো ভ্যান রোসাম 1991, এর ফাদার, মানে পাইথনের ফাদার, পাইথন যে ডেভেলপ করেছে, ডেভেলপড বাই পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন। It has mainly developed to emphasize code readability and syntax, allows to programmers to express concept বাদ দে, কিছু নেই এখানে। Why Python, মানে এই পাইথনই কেন নাম এলো? পাইথন তো একটা সাপের নাম, তোরা জানিস। দেখ, ওই গুইডো ভ্যান রোসাম একদিন টিভি দেখছিল, কি দেখছিল? বিবিসি টিভি শো, যেখানে একটা শো হচ্ছিল মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। এই ওই যে শোটা দেখতে দেখতে এই পাইথন নামটার খুব ভালো লেগে গেছে, মানে কোনো কনসেপ্ট নেই, কোনো একটা পিছনে ভালো ব্যাকগ্রাউন্ড নেই, একটা শো দেখছিল, শো থেকে একটা টার্ম ভালো লেগে গেছে, সেই টার্মটাকেই নাম রেখে দিয়েছে পাইথন বলে, কোডিং ল্যাঙ্গুয়েজে। তখন হয়তো ও ডেভেলপ করছিল বসে বসে, পাইথনটাকে বানাচ্ছিল, এই নামটাই ওর মাথায় লেগেছে ভালো। তারপরে ইভলিউশন অফ পাইথন, মানে পাইথন কিভাবে ইভলিউট হয়েছে। দেখ 1980-তে ও বানানো শুরু করে দিয়েছে পাইথনটা, মানে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। 1991-এও রিলিজ করে দিয়েছে পাইথন। 1994-এ পাইথনের ফার্স্ট ভার্সন এটা, 2000-এ সেকেন্ড ভার্সন, 8000-এ তৃতীয় ভার্সন, 19-এ 3.7.3,
আর এখন দেখ আমি কি ইউজ করছি, দেখ পাইথনের কত নম্বর ভার্সন, 3.13.5। এটা হচ্ছে সব থেকে লেটেস্ট ভার্সন, আজকেই আমি ইনস্টল করেছি। 3.13.5, 3.13.5। সবাই জানিস তো যে একটা যখন কোনো কিছু চেঞ্জ হয় বা কোনো কিছু মডিফিকেশন হয় তখন ভার্সন চেঞ্জ হয়ে যায়। সেই ফোনের যেরকম অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 13, 14 চেঞ্জ হয়, তখন পাইথনেরও 1980-তে ভাবনা চিন্তা শুরু হয়েছে, 1991-এ পাবলিশ হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ, 94-এ ফার্স্ট ভার্সন, 2000-এ সেকেন্ড ভার্সন, 2008-এ থার্ড ভার্সন। এখনো পর্যন্ত থার্ড ভার্সনই চলছে, কিন্তু তার সাব ভার্সন চলেছে, যেমন 7.3 2019-এ ছিল, এখন 2025-এ কি দাঁড়িয়ে আছে 13.5। মানে ভার্সন চেঞ্জ হচ্ছে, মানে কোনো না কোনো মডিফিকেশন চলছে। ঠিক আছে, বল। স্যার এখানে লেটেস্ট ভার্সন 3.12.6 লেখা আছে। কোথায় লেখা আছে তোর লেটেস্ট ভার্সন 3.12.6? হ্যাঁ 3.12.6, কিন্তু আমি তো ইউজ করছি 3.13.5, তারও আপার ভার্সন। কি করে হয় আচ্ছা 12.6? এখানে স্যার স্যার আপনার নোটসটাতে মানে ওটা অনেক দিনের নোটস, তো সেই জন্য এটা হয়তো লেখা আছে লেটেস্ট ভার্সন ইজ 3। 3.12.6 দেখাচ্ছে লেটেস্ট ভার্সন। হ্যাঁ স্যার, মানে স্যার আপনার নোটটাতে যেটা থেকে আপনি পড়াচ্ছেন। চেক করি, দাঁড়া আমি। স্যার আপনার নোটসটাতেই আছে, আচ্ছা যেটা আচ্ছা আচ্ছা পড়াচ্ছেন আচ্ছা, উপরেরটা দেখুন। এখানে আছে 3.12.6। দেখ, এটা আমি বললাম আজকে ডাউনলোড করেছি আমি। 3.13.6 13.5 হয়ে গেছে। 12.6 সামথিং ছিল যখন আমি ইউজ করছিলাম, হয়তো তখন ছিল, আমি যেখান থেকে নোটসটা বানিয়েছি সেখানে ছিল। কিন্তু লেটেস্ট ভার্সন চেঞ্জ হয়ে গেছে, দেখ না, আমার নিজের ল্যাপটপেই চেঞ্জ হয়ে গেছে। দেখ আমার নিজের ল্যাপটপেই 13.5 আছে। ঠিক আছে, এটা নিয়ে এত ইস্যু হবে না কিছু। তোরা গুগলে গিয়ে সার্চ করবি, আজকে আমি দেখিয়ে দেবো কোথা থেকে ডাউনলোড করবি পাইথনটা, দেখবি তোদের লেটেস্ট ভার্সন কত আসছে। এটারও চেঞ্জ হয়ে যেতে পারে আবার, মানে প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে এগুলো। কেউ না কেউ কাজ করছে তো এইসব নিয়ে, কোম্পানি তো বড় কোম্পানি, কেউ না কেউ কাজ করছে। ধর সকালবেলা একটা জিনিস হলো, বিকালবেলা কিছু আপডেট করলো, একটা ভার্সন বাড়িয়ে দিল, হতে পারে। স্যার বলছি আমারটা 3.12.6, আমারটা আপডেট করবো কিভাবে? 3.12.6 আপডেট করার দরকার হ্যাঁ নেই। স্যার। কি হবে আপডেট করে, 3 তো চলছে। আমি আজকে আচ্ছা ঠিক আছে আমি স্যার। আজকে তোদের পড়াবো বলে ডাউনলোড করে দেখছিলাম, সেই জন্য আমি আমারটা হয়তো আপডেট হয়ে গেছে 13.5। কোনো দরকার নেই আপডেট করার। ও ঠিক আছে স্যার। কোনো দরকার নেই। তারপর দেখ ফিচার্স অফ পাইথন। পাইথনে কি কি ফিচার্স আছে অনেকবার বলছি, দেখ ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, মানে লাইন বাই লাইন চেক হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ, ওপেন সোর্স। ওপেন সোর্স কথাটার মানে বুঝতে হবে। ওপেন সোর্স মানে, তোদেরকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম কালি লিনাক্সের ক্ষেত্রে। কালি লিনাক্স যে কেউ ডাউনলোড করে নিতে পারে, কিন্তু উইন্ডোজ যে কেউ ডাউনলোড করতে পারবে না, তাকে কিনতে হবে পয়সা দিয়ে। বা ডাউনলোড করলে সেটা ক্র্যাক ভার্সন, সেটা ভালো করে চলে না। ক্র্যাক ভার্সনের কথাটা মাথা থেকে উড়িয়ে দেয়। দেখ বলছিলাম লিনাক্স যে কেউ ডাউনলোড করে ইউজ করতে পারে, তার মানে লিনাক্সটা ওপেন সোর্স। কোম্পানি কি করে রেখেছে, লিনাক্সের যত কোড আছে সেটাকে পাবলিক করে রেখেছে ওয়েবসাইটে। তুই দেখতে পারবি, তোর যদি কোডের নলেজ থাকে তুই কোড মডিফাই করতে পারবি, নিজের মতো জিনিস বানাতে পারবি। পাইথনও সেম ওপেন সোর্স। পাইথনের কোড কোথাও না কোথাও ওপেন আছে, তুই সেখানে গিয়ে নিজে মডিফিকেশন করে সেখানে পুল রিকোয়েস্ট করতে পারবি। একে বলে দেখ একটা জিনিস হয় ওপেন সোর্স কন্ট্রিবিউশন। তুই যখন ধর কিছু জিনিস আবিষ্কার করলি নিজের থেকে ধর পাইথনে, তখন তুই পাইথন অর্গানাইজেশনকে একটা মেল করবি। সেই মেলটা কি মেল হয় না, আমরা গিটহাব ইউজ করি। এখানে দেখ একটা এই বিড়ালের ছবি আছে, এই গিটহাব ইউজ করি। সেখান থেকে আমরা রিকোয়েস্ট পুশ করি কোনো কিছু তৈরি করে বা কোনো কিছু নতুন মডিফাই করে। তারা চেক করে বসে সেখানে যে জিনিসটা ভেরিফাই সত্যি ঠিকঠাক বানিয়েছে কিনা, যেটা কাজে লাগছে। যদি মনে হয় তাদের হ্যাঁ এটা কাজে লাগছে, তোকে তখন শাউট আউট দেবে ওরা ওয়েবসাইট থেকে বা কোনো জায়গা থেকে শাউট আউট দেবে, দিয়ে তোর নামটা সেখানে এনলিস্ট করে দেবে যে হ্যাঁ এই মডিফিকেশনটা করেছে। এইটাকে বলা হয় ওপেন সোর্স কন্ট্রিবিউশন। মানে যে জিনিসগুলো তোরা চোখে দেখতে পাবি বা তোরা ইউজ করতে পারবি নিজেরা ডাউনলোড করে, সেই জিনিসটাকে বলা হয় ওপেন সোর্স। কিন্তু উইন্ডোজের কোড তুই কোথাও খুঁজে পাবি না, পুরো দুনিয়া খুঁজে ফেল, চ্যাট জিপিটি কে মার, যেখানে ইচ্ছা মার, কোথাও খুঁজে পাবি না এর কোড। এটাকে বলা হয় ওপেন সোর্স। দেখ জিইউআই প্রোগ্রামিং, পাইথন সাপোর্ট করে কিন্তু জিইউআই প্রোগ্রামিং। তোরা জিইউআই বানাতে পারবি পাইথন দিয়ে, গ্রাফিক্স বানাতে পারবি। লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরির কনসেপ্টে পড়ে আসছি।
এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ মানে বুঝতে পারছিস, অবজেক্ট ওরিয়েন্টেড। এই অবজেক্ট ওরিয়েন্টেড কথাটার কিন্তু বিশাল মানে আছে, মানে যেগুলো রিয়েল লাইফ নিয়ে কাজ করে, রিয়েল লাইফের এক্সাম্পল নিয়ে কাজ করে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের 4টে ফিচার্স থাকে বা 4টে পিলার থাকে। একটাকে বলা হয় ইনহেরিটেন্স, একটাকে বলা হয় পলিমরফিজম, একটাকে বলা হয় এনক্যাপসুলেশন, একটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। এইটা তোদের সিলেবাসে নেই, এটা তোদের পড়াবো না এখন, এটা পড়ালে কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে, তোদের মাথায় ঢুকবে না এখন। তোর এটা জাভায় গিয়ে শিখবি অবজেক্ট ওরিয়েন্টেডটা কি, তোদের আছে শুধু পাইথন। অবজেক্ট ওরিয়েন্টেডের কোনো ফিচার্স তোদের সিলেবাসে নেই, আমি এক্সটেন্ড করবো না এখন, ঠিক আছে? স্যার বাকি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো? বল। স্যার বলছি ওই কালি লিনাক্সে যখন আমরা ওই গিট ক্লোন ইউজ করি, ধরো ট্রু কলার জেএসএ, ওটা গিট ক্লোন করে নিয়ে আমরা ইউজ করবো ফোন নাম্বার দিয়ে কিছু ফাইন্ড করার সময়, তো গিট ক্লোনটা কি করেটা কি আসলে? উম, এইগুলো বলতে গেলে না আমার এই ক্লাসটাই এক্সটেন্ড হয়ে যাবে তোর সাথে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। তুই আমাকে পার্সোনালি মেসেজ করবি, আমি তোকে ভয়েসে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার। দেখ, দেখ তোর এগুলো ইন্টারেস্টিং লাগছে, এদের নাও লাগতে পারে কালি লিনাক্স। ম্যাক্সিমাম জনের এই লিনাক্স একদিন ইউজ করার পর আর ইন্টারেস্টিং লাগবে না। তুইও জানিস, তুই যদি ইউজ করে থাকিস লিনাক্স বুঝতে পারবি। হ্যাঁ স্যার, আমি কালি লিনাক্স ইউজ করেছি, নর্মালটা ইউজ করিনি। ঠিক আছে, তুইও বুঝতে পারবি যে ওগুলো অনেক একটু কমপ্লেক্স হয়, তো এই সাধারণ ইউজারের জন্য ভালো লাগবে না। ঠিক আছে, তুই আমাকে পার্সোনালি মেসেজ করবি, আমি বলবো তোকে, ঠিক আছে? কথা ঠিক হবে আছে তোর স্যার, সাথে। হুম, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। তো এখানে একটা কথা হচ্ছে, দেখ, ক্রস প্ল্যাটফর্ম, এই কথাটা কিন্তু কম্পিউটার সায়েন্সের আর একটা ভাইটাল পয়েন্ট। ক্রস প্ল্যাটফর্ম মানে তুই উইন্ডোজ ল্যাপটপে কোড করছিস, সেই কোডটাকে নিয়ে গিয়ে তুই লিনাক্স ল্যাপটপেও চালাতে পারবি, ম্যাক ল্যাপটপেও চালাতে পারবি। মানে কোনো প্ল্যাটফর্ম সেখানে ভ্যারি করেই না, মানে অপারেটিং সিস্টেম ভ্যারি করেই না। সেই জিনিসটাকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম। যেমন দেখ, পাইথন ইজ এ ক্রস প্ল্যাটফর্ম বিকজ সেম পাইথন কোড রান অন ডিফারেন্ট অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্স, যেটা আমি বাংলায় বললাম, উইদাউট চেঞ্জিং দ্য কোড। মানে কোডকে কোনো মডিফাই চেঞ্জ কিছু করার দরকার নেই, অটোমেটিক রান করবে। কিন্তু সেরকমই তুই যদি তো সি এর কোড উইন্ডোজে লিখে আবার লিনাক্স ল্যাপটপে চালাতে চাস, রান করবে না, সেখানে আবার ডিপেন্ডেন্সিজ আছে, চেঞ্জ করতে হয় অনেক জিনিস। সো পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তুমি উইন্ডোজে কোড করলি, সেটাকেই আবার সেই কোডটাকে লিনাক্সে গিয়ে চালালেও একই আউটপুট দেবে, কোনো প্রবলেম হবে না। বিকজ ইট ডিপেন্ডস অন দ্য পাইথন ইন্টারপ্রিটার। কেন হয় ওটা? শুধুমাত্র পাইথন ইন্টারপ্রিটারটা যেটা আমরা ডাউনলোড করবো আইডিয়ালি, তার উপরেই ডিপেন্ড করে, নট দ্য সিস্টেম হার্ডওয়্যার অর ওএস। মানে আমাদের কি অপারেটিং সিস্টেম ইউজ করছি, বা আমাদের ল্যাপটপের মধ্যে কি হার্ডওয়্যার আছে, কি ম্যাক আছে, আমাদের কি র্যাম আছে, কি আছে, এসবের উপর ডিপেন্ডই করে না, জাস্ট ডিপেন্ড করে ইন্টারপ্রিটারের উপর, ইন্টারপ্রিটারটা কি। সেই জন্য এটা ক্রস প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো হোয়াই পাইথন ওপেন সোর্স, যেটা বলছিলাম, দেখ, পাইথন ইজ ওপেন সোর্স বিকজ ইজ সোর্স কোড ইজ ফ্রিলি অ্যাভেলেবেল, মানে একদম সবাই ইউজ করতে পারবে, ফর এনিওয়ান টু ভিউ, ইউজ অ্যান্ড মডিফাই অ্যান্ড শেয়ার। তুই ইউজ করতে পারবি, দেখতে পারবি, মডিফাই করতে পারবি, শেয়ারও করতে পারবি, সেই জন্য ওপেন সোর্স। যে সমস্ত ল্যাঙ্গুয়েজের এই সমস্ত ফিচার্স গুলো থাকে, সেগুলোকে বলা হয় ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। পাইথন ইজ ওপেন সোর্স টু মেক প্রোগ্রামিং ফ্রি, ওপেন অ্যান্ড কোলাবোরেটিভ ফর এভরিওয়ান। মানে তুই ধর পাইথনের কোনো একটা মডিফিকেশন ভালোভাবে করলি, মন দিয়ে করলি, সেই মডিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ মডিফিকেশন, মানে সেটা তার প্রত্যেক দিন বা ডেলি বেসিসে কারোর না কারোর ইউজ হচ্ছে। যখন তুই কোম্পানিকে জানাবি তুই এই চেঞ্জটা করেছিস, তখন তোকে শাউট আউট দেবে, কারণ তুই এটা চেঞ্জ করেছিস। তারা সেটাকে ভেরিফাই করে তাদের প্রজেক্টে অ্যাটাচ করে দেবে। এটাকে বলা হয় ওপেন সোর্স। এবার হোয়াট ইজ পাইথন লাইব্রেরি, যেটা বললাম পরে বলছি ওখানে ওপরে। পাইথন লাইব্রেরি কি? লাইব্রেরি ইজ এ প্রি রিটেন কোড। মানে ধরে রাখ একটা জায়গা যেখানে আমার আগে থেকে বেসিক কোডটা লেখা আছে, আমাদের শুধু বাকিটা লিখতে হবে। মানে যেখানে আমাদের প্রথম থেকে লেখার দরকার নেই, স্ক্র্যাচ থেকে লেখার দরকার নেই, সেটাকেই বলা হচ্ছে পাইথন লাইব্রেরি। যেমন পান্ডাস, নামপাই, র্যান্ডম, ডেট টাইম, আরো অনেক আছে, ম্যাটপ্লটলিব আছে, আরো অনেক কিছু পাইথনের আছে। জ্যাঙ্গো আছে, যেটা তোদের সিলেবাস আছে। জ্যাঙ্গোর একটু ছোট্ট ডেসক্রিপশন টাইপের ফরম্যাট আছে, যেটা ওয়েবসাইট বানাতে সাহায্য করে। এগুলো হচ্ছে লাইব্রেরি। যেমন এই পান্ডাস, নামপাই মানে নিউমেরিক্যাল পাইথন, এগুলো কিন্তু আমাদের ডেটা অ্যানালিসিসে কাজ হয়। এই পান্ডাস ইউজ হয়, নামপাই ইউজ হয়। তোরা পাইথনের পুরো ফুল কোর্স কোনোদিন যদি নিস বা পড়িস, তখন তোরা এইগুলো জানতে পারবি। এগুলো তোদের এখন সিলেবাসে নেই, তোদের আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্যাঙ্গো, সেটা আমি লাস্টে পড়াবো। লাস্ট ইউনিটে জ্যাঙ্গোই আছে, ঠিক আছে?
বুঝতে পারলি এই পেজটা? রেসপন্স। স্যার স্ক্র্যাচটা কি এখানে, মানে এভরিথিং ফ্রম স্ক্র্যাচ? স্ক্র্যাচ মানে বেসিক, স্ক্র্যাচ মানে একদম বেসিক থেকে, মানে একদম প্রথম লাইন থেকে। আমরা সেই 1 2 এ শিখি না, 1 2 3 4 থেকে শুরু করি, তারপর নামতে শুরু করি, সেটা কি বলে স্ক্র্যাচ। স্ক্র্যাচ থেকে শিখতে হবে, মানে বেসিক থেকে শিখতে হবে। আচ্ছা স্ক্র্যাচের স্যার। মানে হচ্ছে বেসিক। আর কিছু এই কম্পিউটার সায়েন্সে কিন্তু স্ক্র্যাচই শুনবি, হ্যাঁ, বেসিক শুনবি না বেসিক। আর এই কথাটা ইউজ করবি, মানে কিছু কিছু টার্ম চেঞ্জ করে নিবি। যেমন কেউ আজকের পর থেকে ডাটা কথাটা ইউজ করবি না। দিস ইজ নট ডাটা, দিস ইজ ডেটা। ঠিক আছে? একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুই যখন বলবি ডাটা, সেটা শুনতে ভালো লাগে না। এটা হচ্ছে ডেটা, নট ডাটা। এরকম বেসিক বলবি না, স্ক্র্যাচ বলবি। কিছু কিছু ওয়ার্ড মডিফাই করে দিবি, চেঞ্জ করে নিবি নিজের মধ্যে, দেখবি ভালো লাগবে বলতে জিনিসটা। পাইথন কি কাজ করে? পাইথন ক্যান বি ইউজড ফর সার্ভার টু ক্রিয়েট অ্যাপ্লিকেশন, মানে আমাদের ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে, সফটওয়্যার বানাতে সাহায্য করে, ডেটাবেসের সাথে কানেক্ট করতে, মানে ডেটাবেস বানাতে বা ডেটাবেসের সাথে কানেকশন সিস্টেম করতে সাহায্য করে, হ্যান্ডেল বিগ ডেটা, তোদেরকে বলছিলাম, যেটা অনেক বড় হিউজ পরিমাণ ডেটা থাকলে ডেটা বেসেও যখন স্টোর হয় না, তখন আমরা ডেটা ওয়্যার হাউসে স্টোর করি। যখন কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল অপারেশন, যেখানে বলছিলাম নিউমেরিক টাইপের ডেটা থাকে, প্রচুর পরিমাণে কমপ্লেক্স অপারেশন ইউজ হয়, ক্লোজ সার্কেল ইন্টিগ্রাল বা ডিফারেন্সিয়েশন, তখন আমরা পাইথন ইউজ করি। ওয়াই পাইথন? পাইথন কেন? পাইথন ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম, বললাম ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজে ইউজ হবে, ম্যাক্সেও, লিনাক্সেও, রাসবেরি পাইতেও। রাসবেরি পাই পাইথনেরই একটা ভার্সন, একটা একটা হার্ডওয়্যার টুল বাস। পাইথন এজ এ সিম্পল সিনট্যাক্স। এবার পাইথনের সিনট্যাক্সটা খুব সহজ। সিনট্যাক্স বলতে মানে যেখানে আমরা কোড লিখি, যেরকম ভাবে আমরা কোড লিখি সেটাকে সিনট্যাক্স বলে। তো পাইথনের সিনট্যাক্সটা সিম্পল, মানে লাইক ইংরেজি ল্যাঙ্গুয়েজ যেমন ভাবে আমরা লিখি সেরকমই অনেকটা। দেখ, পাইথন কোড খুব ছোট হয়, রাইট টু প্রোগ্রাম উইথ ফিউয়ার লাইনস এন্ড সাম আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে পাইথনের কোড অনেক ছোট হয়। আমি একটা এক্সাম্পল দেবো, লাস্টে বুঝে যাবি সি আর পাইথনের মধ্যে কি ডিফারেন্স। এই পয়েন্টটা আমি তোদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। পাইথন রান অন ইন্টারপ্রিটার সিস্টেম, মানে ইন্টারপ্রিটার ইউজ করে, মিনিং দ্যাট কোড ক্যান বি এক্সিকিউটেড অ্যাজ সুন ইজ, কিছু নেই এখানে, বাদ দে। এবার দেখ, আমি একটা প্রথমে, তোরা সবাই হ্যালো ওয়ার্ল্ড নাম শুনেছিস তো, আমি একটা হ্যালো ওয়ার্ল্ড সি দিয়ে লিখে দেখাই, সি দিয়ে কিরম লিখতে হয়। হ্যাজ ইনক্লুড। স্যার, হুম। স্যার বলছি সি তে এরকম আমরা ইনক্লুড ইউজ করি, তা সেরকম কি মানে পাইথনে কি ওই ইম্পোর্ট ইউজ করতে হবে? কিচ্ছু ইউজ করতে হবে না, ইম্পোর্ট পরে ইউজ হবে, যখন লাইব্রেরি ইউজ আচ্ছা করবো স্যার। তখন আমরা ইম্পোর্ট করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন ইম্পোর্ট ইউজ করবো না, এখন আমাদের ডাইরেক্ট কোড হবে। ওকে স্যার। দেখ, আমি একটা লাইন প্রিন্ট করালাম, এই হ্যালো ওয়ার্ল্ড কে কটা লাইন লিখতে হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা লাইন লিখতে হলো আমাকে। আর পাইথনে কটা দেখ, একটা, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটাই হচ্ছে সিনট্যাক্স, কোনো সেমিকোলন নেই এখানে। আবার সেমিকোলন সেমিকোলন না দিলেই এরর। এখানে হ্যাজ লিখতে হবে, ইনক্লুড stdio.h, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, এটা ইনক্লুড করছে। এটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ, তোদের প্রীতম স্যার সি নেবে, ভালো করে বোঝাবে, আমি এত বোঝাচ্ছি না সিকে। ইন্ট মেল লিখতে হবে, প্রিন্টএফ লিখতে হবে, রিটার্ন লিখতে হবে, মানে বোঝ, পাঁচটা লাইনের কাজকে পাইথন একটা লাইনে টেনে নিয়ে গেছে। শুধু প্রিন্ট লিখছে, হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পাইথন, বুঝতে পারলি? এই প্রিন্ট মানে হচ্ছে ডিসপ্লে, আমরা ডিসপ্লে করাবো, ঠিক আছে? দেখ, আমরা সিএমডি তে কিভাবে রান করাই, দেখ কমেন্ট প্রম্পটে পাইথন রান করিয়ে দেখাচ্ছি। প্রথমে লিখতে হবে পাইথন, তোরা এখন করলে হবে না, আমার হবে এখন। দেখ, এখানে তিনটে অ্যারো চলে এলো, এখানে আমরা লিখছি প্রিন্ট। কি প্রিন্ট করাবো? না হ্যালো। দেখ, ডবল কোটের আন্ডারে রেখেছি কিন্তু, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, আমার হ্যালো চলে এলো, ঠিক আছে? কিন্তু সিতে কি করতে হবে দেখ, এত এই পাঁচটা লাইনকে পারফর্ম করে লিখতে হবে, তারপর হবে, এত ঝামেলা। তো পাইথনের সিনট্যাক্স বুঝি তো?
কি বলিস তোরা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছিস তো? 24 জন আছিস, রেসপন্স কর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে স্যার। হুম। তো এতটুকু বুঝতে পারলি হ্যাশ ইনক্লুড পর্যন্ত। এবার ব্যাপার হচ্ছে আমরা দেখ কমেন্ট ইউজ করি, কমেন্টস মানে আমরা কিছু কিছু সময় কোডকে সুন্দর দেখানোর জন্য কিছু লিখি, মানে আমরা ধর একটা অ্যাডিশন করতে চাইছি, যোগ করতে চাইছি বা বিয়োগ করতে চাইছি, তখন আমরা আগে লিখে দিই। ধর আমি একটা কোড লিখে কোম্পানি ছেড়ে দিলাম, ধর একটা অন্য সফটওয়্যার আমার জায়গায় এলো, সফটওয়্যার ডেভেলপার আমার জায়গায় এলো, সে আমার কোডটা দেখছে, সেখানে দেখতে অনেক ম্যাসি কোড, মানে কোনো কোনো বোঝাই যাচ্ছে না কি লেখা আছে না লেখা আছে, একদম হিজিবিজি কোড লিখে দিয়েছে। সেই জায়গা থেকে দূর করার জন্য আমরা কমেন্ট ইউজ করি। এই হ্যাশ দিয়ে কোডের মধ্যেই আমরা হ্যাশ দিয়ে কিছু একটা লাইন লিখে রাখবো, কিন্তু এই হ্যাশ যখন আমরা দেব সেই লাইনটা এক্সিকিউট হবে না, ইন্টারপ্রিটার সেই লাইনটাকে স্কিপ করে দেবে, স্কিপ করে নেক্সট লাইনে চলে আসবে। ঠিক আছে? পাইথন হ্যাজ কমেন্টিং ক্যাপাবিলিটি ফর দ্য পারপাস ইন কোড ডকুমেন্ট। কোড ডকুমেন্টেশন একটা ওয়ার্ড হয়, যখন তোরা ফাইনাল ইয়ার প্রজেক্ট করবি তখন দেখবি কোড ডকুমেন্টেশন করতে হচ্ছে তোদের প্রজেক্টে, যখন ডকুমেন্টেশন জমা দিবি তখন ডকুমেন্টেশনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, আর কোন জায়গায় কি কাজ করেছিস সেগুলো লেখা থাকতে হবে। তখন আমরা হ্যাশ ইউজ করেছি। ধর আমরা এখানে এই নিচে অ্যাডিশনের কোড আছে, ধর আমি এখানে লিখে দিলাম অ্যাডিশন, মানে যে আমার পরে আসবে সে বুঝতে পারবে হ্যাঁ এর নিচে আমার কোনো কিছু অ্যাডিশনের কোড আছে, আর এই লাইনটা পাইথন স্কিপ করে দেবে। দেখ, দিস ইজ এ কমেন্ট, প্রিন্ট লিখছে হ্যালো ওয়ার্ল্ড, এইটাই প্রিন্ট হবে, এইটা কিন্তু হবে না। আমি এক্সাম্পল দেখাচ্ছি, দেখ চল আমি ভিএস কোড খুলি, ঠিক আছে? তোরা ভিএস কোড কেউ ইউজ করেছিস? হ্যাঁ স্যার করেছি। ইউজ তো করতে জানিস আশা করছি। ইউজ না করতে জানলে একবার দেখে নিবি কিভাবে ইউজ করতে হয়। আমি তোদের কমেন্টটা দিয়ে দেখাচ্ছি কিভাবে হয়। দেখ, দেখ এখানে একটা কথা বলে রাখি, সমস্ত পাইথনের যখন ফাইল বানাবি তখন ফাইলের নাম দিবি, দিয়ে ডট দিবি, দিয়ে পি ওয়াই লিখবি। এই পি ওয়াই হচ্ছে পাইথনের এক্সটেনশন। এই পাইথন দেখ পি ওয়াই দেওয়ার পর সাবটা আসছে, সাপের চিহ্নটা দেখ, পি ওয়াই দিলাম সাপ চলে এলো। ধর ফার্স্ট ডট সি লিখলাম, সি এর ছবি চলে আসবে। ধর ফার্স্ট ডট সিপিপি লিখলাম, সি প্লাস প্লাস এর ছবি এলো। ধর ফার্স্ট ডট জাভা লিখলাম, জাভার ছবি এলো, একটা চায়ের কাপ, এটা জাভার ছবি। এই জন্য আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখছি সেটা আমাদের ইন্টারপ্রিটারকে বা কম্পাইলারকে বোঝাতে হবে, হ্যাঁ আমরা এটা পাইথনে লিখছি বা সি প্লাস প্লাস লিখছি। তখন পাইথনের এক্সটেনশন হচ্ছে পিওয়াই। দেখ ফার্স্ট ডট পিওয়াই লিখলাম, এবার এইখানে আমি লিখতে শুরু করব। দেখ প্রথমে হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট কোড। এবার এখানে আমি করব প্রিন্ট, কারণ আমি আমার নামটাকে প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে? দেখ প্রথম লাইনটা এক্সিকিউট হবে না, সেকেন্ড লাইনটা এক্সিকিউট হবে। দেখ এখানে রান করালাম, দেখ শুধু রাজদীপ ঘোষ এলো, এখানে কি এলো দিস ইজ মাই ফার্স্ট কোড। ধর এরপরে আমি আরেকটা লাইন লিখলাম, ধর এটাকে কপি করে নিলাম, এটাকে আমি এখানে পেস্ট করলাম, আবার দিস ইজ মাই সেকেন্ড কোড। তারপরে প্রিন্ট লিখছি। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটা রান করাচ্ছি। দেখ কি এলো, প্রথমে এলো রাজদীপ ঘোষ, তারপরে এলো হ্যালো ওয়ার্ল্ড, মানে এই দুটোকে কম্পাইলার চেকই করলো না, এটাকে বলে কমেন্ট। দেখ এটা আমাদের একটা সুন্দর লাগছে না, দিস ইজ মাই ফার্স্ট কোড লেখা আছে, তারপর আমার প্রথম কোড, দিস ইজ মাই সেকেন্ড কোড, একটা একটা কমেন্ট দেওয়া আছে, তারপর লেখা আছে আমাদের সেকেন্ড কোড। পড়তে সুবিধা হচ্ছে, হ্যাঁ এটা আমার প্রথম কোড, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোড, ঠিক এরকমই। ঠিক আছে? এটাই হচ্ছে কমেন্ট, বুঝতে পারলি? তো যখন হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যখন মাল্টিপল লাইন কমেন্ট থাকে, এবার দেখ ট্রিপল কোট ইউজ হয়, যখন মাল্টিপল লাইন এরাম 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 তিনটে লাইন আছে, তখন এই ট্রিপল কমা ইউজ হয়, ট্রিপল কোট ইউজ হয়। জাস্ট ট্রিপল কোট দিয়ে দিবি, মাল্টি লাইন কমেন্ট হয়ে যাবে। এটা সিঙ্গেলও দিতে পারিস, ডবলও দিতে পারিস। ঠিক আছে? এই ডবলটাও দিতে পারিস, সিঙ্গেলটাও দিতে পারিস।
যে কোনো একটা দিবি, ওটা কোনো ফ্যাক্টর নয়, সিঙ্গেল বা ডবল। মাল্টি লাইন মানে অনেকগুলো লাইন, একটা দেখিয়ে দিই এক্সাম্পল তোদের। দেখ, যখন এইভাবে আমরা কোডটা লিখছি, দেখ রাজদীপ এলো, হ্যালো ওয়ার্ল্ড এলো, পাইথন এলো, কিন্তু দিস ইজ মাই ল্যাপটপ এটা এলো না। এটা হচ্ছে মাল্টি লাইন। এটা হচ্ছে দেখ সিঙ্গেল লাইন, একটা লাইন। এখানে দেখ তিনটে লাইন বা চারটে লাইন ইউজ করছি, তখন ট্রিপল কোড ইউজ করবি, ঠিক আছে? এটা মাল্টিপল লাইন কমেন্ট, মানে কোডকে আমাদের সুন্দর দেখাতে হবে, মেন ফান্ডা হচ্ছে এইটা, সেই জন্য আমরা কমেন্ট ইউজ ইউজ করি। এবার হাউ টু ইনস্টল আইডিয়ালি, এটাই হচ্ছে মেন ফান্ডা, ঠিক আছে? আইডিয়ালি কিভাবে ইনস্টল করব, এটাই হচ্ছে মানে আমাদের হার্ট, পাইথনের হার্ট। দেখ দেখিয়ে দিচ্ছি, আমি পুরো ইনস্টল করবো না, তোরা সবাই জানি ইনস্টল করতে জানিস আশা করছি। এইখানে গিয়ে সার্চ করবি পাইথন আইডিয়ালি, সার্চ করার পর এই python.org ওয়েবসাইটটাতেই ঢুকবি। দেখ এখানে মেনশন করে দিচ্ছি python.org। ডাউনলোড পাইথনে যাবি, এইখানে দেখ ডাউনলোড পাইথন বলে প্রথমেই চলে আসবে 3.13.5, এটাকে ডাউনলোড করবি, নর্মাল ইনস্টল করবি। আর ইনস্টল করার সময় একটা ফার্স্ট বক্স চেক করবি, নিচের দিকে থাকবে, সেটা হবে অ্যাড টু পাথ। এই চেক বক্সটাকে ক্লিক করে দিবি, করে ইনস্টল করে দিবি। করে যখন ইনস্টল হয়ে যাবে তখন কমেন্ট প্রম্পটে আসবি, এসে দেখ এইটা সার্চ করবি পাইথন ভার্সন, এন্টার মারবি। দেখ এরম যদি চলে আসে পাইথন 3.13.5 বা সামথিং কিছু আসলে জানবি পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়েছে ল্যাপটপে। আর যদি না হয় একটা বড় কোড চলে আসবে বা লাল কিছু কালারের চলে আসবে। আর তারপরে এইখানে গিয়েও সার্চ করে দেখে নিতে পারবি, আইডিএলই বলে লিখবি, যখন এই আইডিএলইটা আসবে তখন বুঝতে পারবি হ্যাঁ তোর পাইথন ইনস্টল হয়েছে। তারপর ভিএস কোড সেট আপ করে নিবি নিজেরা, তখন ভিএস কোডে গিয়ে রান করাবি কোড, ঠিক আছে? বুঝতে পারলি? ইনস্টলেশন স্টেপে কারোর কোনো প্রবলেম হলে ছবি তুলে তুলে আমাকে পাঠাবি, আমি গাইড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। বাকিরা কি ঘুমিয়ে পড়েছিস নাকি? না স্যার আছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, দাঁড়া এমসিকিউ এর পেজটা খুলি, কর এমসিকিউ গুলো। করবি তো নাকি? হ্যাঁ স্যার। দেখ হ্যাঁ স্যার। সব হ্যাঁ কটা স্যার। পারবি না, কিন্তু কিছু কিছু পারবি, যেগুলো পারবি সেগুলো করে নিবি, ঠিক আছে? কিছু কিছু তোর মানে বুঝতে পারবি না এখন, সেটা আমি নেক্সট দিন বোঝাবো। একটা দুটো থাকবে এরকম। দাঁড়া আমি স্ক্রিনটাকে মাইনাস করি। দেখতে পাচ্ছিস না? আর একটু বড় করবো? আচ্ছা এবার ঠিক আছে। ঠিক আছে, তোরা কর, 1 মিনিট আমি আসছি, ঠিক আছে? প্রথম 4টে কোয়েশ্চেন কর, আমি এসে জিজ্ঞাসা করবো এক এক করে।
বল শুরু কর, ফার্স্ট এরটা কি হবে? বি স্যার। স্যার প্রথমেরটা বি। ঠিক আছে, আমি কালারিং করতে করতে যাচ্ছি, এটা সেন্ড করবো তোদের। তারপরটা কত? তারপরটা বি। 91. তারপরটা সি ইন্টারপ্রিটেড Interpreted. তারপরেরটা এইটা। সি স্যার। T.T.py. Py. হ্যাঁ, তারপরেরটা সি স্যার। সি। না স্যার ডি। ডি হ্যাঁ, ডি স্যার ডি। হবে ডি 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 হবে স্যার, ডি। তারপরে 6 7 8 দেখ, দেখে বল। Hello. স্যার প্রিন্ট সি হবে প্রিন্ট হ্যালো এটা সি হবে। বল সবাই C, বল, sir. কোনটা হবে সবাই? ডি স্যার Sir, C. ডি হবে। স্যার এরটা হবে। এরটা হবে, কে বলছিস এরটা হবে? দাঁড়া, কোথায় গেল কোনটা? স্যার আমি। এ হবে। কারোর অপশন বি হলো না, ঠিক আছে? আমি এবার লিখে দেখাই কোডটা, আমি লিখে দেখাই, ঠিক আছে? প্রিন্ট কি ছিল? হ্যালো, এইচএল এলো হ্যালো, মাঝখানে প্লাস, তারপরে আবার ডাব্লিউ। আমার প্রশ্ন উত্তর পেরেছো থার্ড সেমের। এটা ছিল তো, দেখ এটাকে রান করাচ্ছি। কি এলো? হ্যালো ওয়ার্ল্ড। কোন অপশনটা ঠিক হবে? মাঝখানে কোনো স্পেস নেই। বি স্যার বি স্যার বি স্যার। বি হবে। তাহলে তাহলে পরের দিন বোঝাবো। স্যার হ্যাঁ, অটোমেটিক কোডের মধ্যে ফাংশন গুলো নিয়ে নেবে প্লাস মাইনাস এই এই আমাদের যখন সেমিকোলন আমরা ইউজ করছি না, সেমিকোলনের মধ্যে হ্যাঁ ডেটাটাই আমাদের প্রিন্ট হবে, সেমিকোলনের বাইরে যেটা থাকবে সেটা প্রিন্ট হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার দেখ এটা সেমিকোলনের বাইরে আছে। এই প্লাসটাকে বলা হয় কনক্যাটিনেট অপারেটর। যেদিন আমি অপারেটরের ক্লাস নেবো পাইথন নেক্সট দিন, সেদিন ভালো করে বুঝতে পারবি। আজকে আমি তোদের আশা করিনি পারবি, ঠিক আছে, হয়ে যাবে। এটা কি বল? সি। সি হবে স্যার পি কে বলছিস? আমি এতক্ষণ প্রিন্টএফ ইউজ করছিলাম, আমি তো প্রিন্ট ইউজ করছিলাম। প্রিন্টএফ হচ্ছে সিএস, মনে রাখতে হবে। ইকো হচ্ছে হবে স্যার পাইথনের, সি আউট আউট হচ্ছে সি প্লাস প্লাস এর, এই প্রিন্ট হচ্ছে আমাদের সি এই পাইথনের, ঠিক আছে? স্যার স্ট্রিং মানে কি সিনট্যাক্সের মতনই স্ট্রিং মানে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। এইচ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার। যখন সিকোয়েন্স অফ ক্যারেক্টার থাকে তখন আমরা তাকে বলি স্ট্রিং, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটাও বুঝবি। আটেরটা ছাড়, আটেরটা বল। নয়টা, দশেরটাও বলতে পারবি না, 11টাও বলতে স্যার 8-এরটা 2 হতো না, 8টা। মানে সেকেন্ড অপশনটা। यस 8টা 2 হবে, আন্ডারস্কোর ইউজ করতে হয়। বাকিরা বলতে পারবে না, আমি হ্যাঁ। পরের দিন বোঝাবো এটা। তুই ঠিক বলেছিস। 9টা 9টা A হবে। 9টা यस এ হবে, যে বলছিস ঠিক বলছিস। তারপরটা 10এরটা বল, আমি পরের দিন বোঝাবো। বাকিরা ঘাবড়ে যাস না, আমি বোঝাবো পরের দিন। তারপরটা A, বল। A, তারপরটা এ। A. তারপর 11টা পরের দিন বোঝাবো পাইথন ইনডেন্টেশন, ঠিক আছে? বললাম কিছু কিছু কোড বুঝতে পারবি না আজকে, কারণ ফার্স্ট ক্লাসে এমসিকিউ হয় না। আমি তাও তোদের এমসিকিউ রেখেছি যাতে ইন্টারঅ্যাক্টিভ হয় ক্লাসটা আরেকটু বেশি। তো মাল্টি লাইন কমেন্ট বল কোনটা? এটা তো বলতে পারবি 12টা। B. বি D. বি স্যার বি বি বি। তারপরটা ছাড়, তারপরটা বল 14টা। 14টা তো বলা উচিত, বল। স্যার এ। DS translate and execute code line by line. ইয়েস বি। বি হবে স্যার হ্যাঁ ইয়েস বি। তারপরটা বল, এটা তো বলতে পারবি, সি এরটা আর বলার দরকার নেই, ঠিক আছে? স্যার সি। হ্যাঁ ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো হলো না সেদিন, সেটা পরের ক্লাসে বুঝবি কেন হলো না, কিভাবে হচ্ছে। একজন বলছিল, ঠিক আছে, আর এই এটা ইন্ডেন্টেশনটা বলতে পারলি না, ঠিক আছে, চাপ নেই।
তারা আমি লাইভটা স্যার আমাদের এই নোটটা কি অ্যাপে আপলোড করে দিবেন? হ্যাঁ হ্যাঁ অ্যাপে আপলোড হয়ে যাবে, সব পেয়ে যাবি অ্যাপে। অ্যাপে নোটস পাবি, এটা নোটস নয়, এটা পিপিটি, নোটস আলাদা পাবি। নোটস এত ছোট থাকবে না, আমি পিপিটি বানিয়েছি ছোট করে শর্ট ফরম্যাটে পড়িয়েছি। এক্সামে তো একটু বড় বড় করে লিখতে হবে, সেজন্য আমি তোদের নোটস দেবো, আলাদা নোটস বানাবো আমি তোদের আবার। পিপিটিও পেয়ে যাবি, এটাও পেয়ে যাবি, তোদের শর্ট ভার্সন পড়ার জন্য, রিভিশন করার জন্য পিপিটিও পাবি। আমি যা বানাচ্ছি যা পড়াচ্ছি সমস্ত কিছু পাবি, কোড পাবি, যে কোডগুলো লিখবো সেই কোডগুলো পাবি, সব পাবি। ঠিক আছে, দাঁড়া ক্লাসটা আমি রেকর্ডিংটা স্টপ